আসিফ ভাই, ওয়েলকাম টু দ্য রমজান শো। থ্যাংক ইউ। ভাই, আপনার জন্য একটা গিফট আছে আমার। ওকে প্লিজ। দিস ওয়ান ফর ইউ। ওকে, এটা কি রাজহাঁসের বাচ্চা? হ্যাঁ, এটা হাঁস। ওকে, থ্যাংক ইউ। রান্না করে দিলে ভালো হইতো শীতকাল। জুলাইয়ের এই যে লম্বা একটা সময় ধরে যে আন্দোলনটা হলো, কোন সময় আসলে আপনার পার্সোনালি মনে হয়েছে যে মনে হয় আজকে আমার সাথে আপনার পরিবার যখন মর্গে আপনার লাশ করছিল, তারপর যখন ফার্স্ট টাইম আপনার পরিবার আব্বুর সাথে দেখা হলো, হোয়াট ওয়াজ দেয়ার রিঅ্যাকশন? তখন তো স্টুডেন্টদের বিরুদ্ধে মামলা হচ্ছিল এবং বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছিল। তো মামলার কাউন্ট ওরা প্রতিদিন বলতো যে 800, 850, 900। ওরা বলতো যে সবগুলা মামলায় তোদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসামি হিসেবে ঢুকিয়ে দিত। এই একটা থ্রেট দিত, যখনই কনভিন্স করতে চাইতো তখনই। এটা আসলে 6 তারিখ বাদ দিয়ে 5 তারিখে কেন? ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার এনি সিন্ডিকেট এক্সিস্ট ফুটবলে? আর ইউ ফ্যান অফ শাহরুখ খান? মোস্ট অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া তো ইন্ডিয়াতেই একটা জোকের মতো হ্যাঁ, হয়ে গেছে। খুব কম ইন্ডিয়ান মিডিয়া আছে যেটাকে ইন্ডিয়ার মানুষজনই সিরিয়াসলি আসলে সিরিয়াসলি নেয় বা ট্রাস্ট করে। আপনার কাছে একটা মনে হয় কি ভাই, আইডিয়াল একটা ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হওয়া উচিত আসলে? আমরা আমাদের জায়গা থেকে একটা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে যে ফেলানিকে স্মরণীয় করে রাখার জন্য এবং সীমান্ত হত্যাকে একটা ইস্যু হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরার জন্য গুলশানে যেই ডিপ্লোম্যাটিক এরিয়ায় যেই একটা রোডকে আমরা ফেলানি রোড হিসেবে নামকরণ করার চিন্তা করেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে। এবং গণঅভ্যুত্থানের সময়ও কিছুটা, যেহেতু ওই সময়টা খুব ইম্পর্টেন্ট টাইম ছিল, আমি মোস্টলি শিখেছি যে ট্রাস্ট নো ওয়ান, কাউকে ট্রাস্ট করাটা ইজ কোয়াইট টাফ। ইন্টারিম গভর্নমেন্টের যে স্বপ্নটা দেখেছিলেন ওই সময়, এখন এত সময় চলে যাওয়ার পর এখন কিভাবে দেখেন আসলে, মানে একটা সাকসেস যদি বলেন বা হচ্ছে রিয়েলিটি? আসিফ ভাই, আমাদেরকে জাস্ট এই হোপটা দেন যে তরুণরা আমরা যেই হোপটা নিয়ে আবার দেশ নিয়ে ভাবছি, আবার দেশ নিয়ে চিন্তা করছি, দেশের জন্য দোয়া করছি, ইউথদের এই হোপ বা এইটাকে কিভাবে দেখেন? আসিফ ভাই, ওয়েলকাম টু দ্য রমজান শো। থ্যাংক ইউ। কে অবস্থা ভাই, জীবন কেমন যায়? চলছে কোনো রকম। ভাই, আপনার জন্য একটা গিফট আছে আমার। ওকে প্লিজ। দিস ওয়ান ফর ইউ। ওকে, এটা কি রাজহাঁসের বাচ্চা? হ্যাঁ, এটা হাঁস। ওকে, থ্যাংক ইউ। রান্না করে দিলে ভালো হইতো শীতকাল। হ্যাঁ, হাঁসের মাংস মনে হয় বাট শীতকালে একটু বেশি ভালো লাগে খাইতে, না? ইটস গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ভাই, আমরা আমাদের পডকাস্টে যেটা করি ভাই, খুবই কনভারসেশন ক্যাজুয়াল রাখি এবং হচ্ছে আমরা একটা মানুষের যেই জীবন এখন পর্যন্ত সেটা একটু রিকল করা ট্রাই করি। আমরা চলেন হচ্ছে আমরা চাইল্ডহুড থেকে শুরু করি। চাইল্ডহুড ওকে, জীবন কেমন ছিল? সাধারণ, বাকি 10টা বাচ্চার যেরকম যায়, খেলাধুলা করা, পড়াশোনা করতে না চাওয়া, আচ্ছা, তারপরে স্কুল মাঝে মধ্যে ফাঁকি দিছেন? ফাঁকি দেয়া, এই অ্যাজ ইউজুয়াল। নাইস। এখন তো আমাদের শীতকাল চলছে। শীতকালের ফেভারিট অ্যাক্টিভিটিস কি ছিল ছোটবেলায়? শীতকালে তো মোস্টলি ক্রিকেট খেলা হতো, ওকে। আর ব্যাডমিন্টন খেলা হতো। এটা সবসময় আমরা চেষ্টা করতাম যে তারপরে লোকালি ওই বিদ্যুতের ইয়া থেকে বিদ্যুৎ চুরি করে ব্যাডমিন্টন খেলা, ওইটা আই থিঙ্ক সবার একটু এক্সপিরিয়েন্স আছে গ্রামে। হ্যাঁ। সাধারণত কেউ দিতে চায় না কানেকশন, সো চুরি করতে হয়। এটা একটু রেখে দেন, বাসায় নিয়ে যাবো। তারপর তো কলেজ হচ্ছে শুরু হলো আদমজি দিয়ে। আদমজির পর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আদমজির সবচেয়ে সুন্দর মেমোরি কি ছিল? ফ্রেন্ডদের সাথে এখনো কন্টাক্ট হয়? কারো কারোর সাথে যোগাযোগ হয়, ফ্রেন্ডদের অনেকেই ঢাকা ইউনিভার্সিটিতেও ছিল, যদিও আলাদা আলাদা ডিপার্টমেন্টে ছিল, দেখা হতো, কথা হতো। আদমজিতে ওই সময়টা একটু সিরিয়াসলি পড়াশোনা করার চেষ্টা করেছিলাম, বছর। সো ওই সময় খুব বেশি এর বাইরে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা তো আছেই, এর পাশাপাশি বিএনসিসি, এগুলোতেই মোটামুটি সময় কেটে যেত। আচ্ছা ভাই, আমাকে একটু বলেন, এখনকার দুনিয়াতে তো বা এখনকার আমরা যারা ইউথ আছি, আমরা অনেক ভালো মতো এটা বুঝতে পারি যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমাদের ক্যারিয়ার আসলে কতটুকু ইম্পর্ট্যান্ট। আপনি এগুলো করেছেন, আপনি এখন গভর্নমেন্টে আছেন বা আপনি বাংলাদেশের তরুণদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি একটু বলবেন ভাই যে এই যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস একটা স্টুডেন্টের জন্য আসলে কতটা জরুরি? আপনি না, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। একসাথে তো আমরা তো সাধারণত একাডেমিক পড়াশোনাটা করে থাকি এবং বাংলাদেশে ওইখানেই বেশি ফোকাসটা দেওয়া হয়। বাট আই থিঙ্ক আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আই থিঙ্ক বিএনসিসি করাটা আমার জন্য ভালো ছিল। ভালো ছিল। এর আগে আমি আরও বেশি ইন্ট্রোভার্ট ছিলাম, আমি এখনও স্টিল অনেকটা ইন্ট্রোভার্ট। বাট বিএনসিসি করার কারণে একটা সোশ্যালাইজ হওয়া বা মানে নিজের সার্কেলের বাইরেও সোশ্যালাইজ হওয়া, তারপর আই থিঙ্ক লিডারশিপ
ক্যাপাসিটি ডেভেলপমেন্টে ইম্পর্ট্যান্ট ছিল। তারপরে ক্যাম্পগুলো করতাম, সেখানে আবার একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল। নিজেকে প্রুভ করার একটা জায়গা ছিল। সো সব কিছু মিলে আমার জন্য তো আই থিঙ্ক আমার জন্য আমার এখনকার লাইফের জন্য অনেক উপকারে ছিল বিএনসিসিতে থাকাটা। তো অনেকের ক্ষেত্রে অনেক আলাদা আলাদা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হইতে পারে। যেমন আমার ফ্রেন্ড যারা ডিওডিএসে ছিল, ডিবেট করতো, ওরা ওদের বাকগীতা দেখা যায় বাকিদের তুলনায় অনেক ভালো। তো এটা একটা লাইফ লং অ্যাচিভমেন্ট বা লাইফ লং এই ইয়াগুলা ক্যাপাসিটিগুলো কাজে লাগে যেগুলো আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে পাওয়া যায়। ট্রু ভাইয়া। আমার স্কুল লাইফে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম বলবো না, ছাত্রুল ছিল, বাট সবসময় গোল্ডেনই আসতো মোটামুটি, কারণ গোল্ডেনের রেশিও তখন অনেক বেশি ছিল। আমাদের বিগত গভর্নমেন্টের সময় তো গোল্ডেনের বন্যা বয়ে গেছে, সো আমরা সবাই গোল্ডেন পাইতাম। বাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আমার লাইফে বিশাল একটা রোল প্লে করছে। আমি 2বার স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছিলাম 17-18-তে, জাস্ট হচ্ছে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য। অ্যান্ড অনেক বড় একটা শাউট আউট পাওয়া যায় যে এতগুলো স্টুডেন্টের মধ্যে আপনাকে চুজ করতেছে। বিএনসি যখন আপনি করতেন, আই এম শিওর আপনার সেভাবে হচ্ছে ক্যাম্প অ্যান্ড এভরিথিং গেছে। ব্যাক টু ভাই ইউনিভার্সিটি লাইফ, 4টা বছর ছিলেন, আই থিঙ্ক মাস্টার্সও হচ্ছে যে আপনি মাস্টার্স কমপ্লিট করছেন ভাই। না, মাস্টার্স তো কমপ্লিট করা হয়নি। আপনার সাথে আমার মিল আছে ভাই, ঠিক আছে। সো মাস্টার্স আমিও করবো না সম্ভবত। ইউনিভার্সিটি লাইফ শুরুর পর থেকে যদি বলি, সবচেয়ে কোন জিনিসটা এখন মিস করে ইউনিভার্সিটি লাইফের? ক্যাম্পাসের মোটামুটি সব কিছুই মিস করা হয়। হুম হুম ইউনিভার্সিটি লাইফের স্পেসিফিকলি আই থিঙ্ক বলার মতো খুব বেশি কিছু নাই, বাট এখনও ক্যাম্পাসে থাকাটা, ক্যাম্পাসের টাইমগুলো ফ্রেন্ডদের সাথে, ওই যে একটা ক্যাজুয়াল লাইফ, নিজের মতো করে বাঁচা, যখন খুশি কোথাও ঘুরতে যাওয়া বা আড্ডা দেওয়া, এই জিনিসগুলো তো এখন আর হয় না। এখন খুবই সিরিয়াস একটা লাইফ হয়ে গেছে, এবং অলওয়েজ ক্যামেরার সামনে বা এটা খুব মানে সম্পূর্ণ, আমি যদি বলি 180 ডিগ্রি টার্ন, ট্রু। যে বিপরীতমুখী একটা জীবন। তো পুরোটাই মিস করি, পুরো লাইফস্টাইলটাই মিস করি ওই সময়ের। নাইস। এখনো টিএসসিতে চা খাইতে যান রাতের বেলা? রাতের বেলা বলবো না, কয়েকবার বিকালবেলা গিয়েছিলাম। মাঝে মধ্যে যাই অফিস থেকে বাসায় যাওয়ার আগে, অথবা কখনো বাসায় বসে আছি, মনে হলো যে যাই একটু ঘুরে আসি। র্যান্ডমলি যাই। মাস্ক পরে যান নাকি এমনি? মাস্ক পরেই আসলে যেতে হয়। যেতে হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুবিধা হচ্ছে ওই অন্য কোনো জায়গায় র্যান্ডমলি গেলে যেভাবে লোকজন ভিড় করে ধরে, ওইটা হয় না ঢাকা ইউনিভার্সিটিতে। তো পরিচিত যারা কয়েকজন আছে, আড্ডা দেওয়া হয়। বা টিসিতে গেলে অলওয়েজই পরিচিত কাউকে না কাউকে পাওয়াই যায়। ঢাকা ইউনিভার্সিটি ইজ আ প্লেস, আপনার কি মনে হয় যে এখানে একটা মানুষ গেলে অটোমেটিকভাবে রাজনৈতিকভাবে বলেন বা দেশের পারপার্শ্বিক অবস্থা নিয়ে মানে অটোমেটিকভাবে সচেতন হয়ে যায় অর সামথিং? এবার তো হতেই হয়, কারণ পারিপার্শ্বিক যেই মানে পরিবেশের জন্য, যেহেতু স্টুডেন্ট পলিটিক্সটা রিলেভেন্ট, এবং রেগুলার অ্যাক্টিভিটিস থাকে, বিভিন্ন ছাত্র সংগঠনে দেখা যায় প্রোগ্রাম থাকে, ফলে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এটার দিকে খেয়াল রাখলেও স্বাভাবিকভাবেই অ্যাওয়ারনেসটা আসে। এবং ইউনিভার্সিটি গ্রুপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, সব জায়গাতেই রাজনীতির একটা ছাপ থাকে। ফলে না চাইলেও আমার মনে হয় যে অনেকের আম, এই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা আসলে তৈরি হয়ে যায়। ট্রু ভাইয়া। আমাকে একটু মজার একটা ঘটনা বলেন তো, যেটা আমি ঢাকা ইউনিভার্সিটি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনি। আপনারা যখন চান্স পান, তারপর কতগুলো অ্যাওয়ার্ড পান চান্স পাওয়ার জন্য? চান্স পাওয়ার পরে সাধারণত যেটা হয় যে কোচিং সেন্টারগুলো, বিভিন্ন হ্যাঁ। সামাজিক বা কালচারাল প্রতিষ্ঠান, তারপরে আবার এলাকার সংগঠন আছে ঢাকা ইউনিভার্সিটিতে, উপজেলা জেলা পর্যায়ে। তো সবাই ক্রেস্ট ক্রেস্ট দেয়, অ্যাওয়ার্ড দেয়। বিশেষ করে যারা ফার্স্ট সেকেন্ড হয় বা সামনের হ্যাঁ। দিকে থাকে তারা তো স্পেশালি। বাট আমার মনে হয় না যে এমন কেউ আছে, যদি 6,000 জন চান্স পায়, সবাই আই থিঙ্ক এক বা একাধিক ক্রেস্ট তো পাই। ওইভাবে আমি আসলে কোচিং না করার কারণে ওই দিকটা আমার অফ ছিল। ওকে। বাট তারপরেও এলাকার সংগঠন থেকে শুরু করে অনেকেই ক্রেস্ট দিয়েছে, বা কেউ বই দিয়েছে, অনেক কিছু। আপনি কোচিং না করেই একা একা পড়ে হচ্ছে কোচিংয়ে আমাকে ভর্তি আহ, করানো হয়েছিল, বাট আমি হ্যাঁ, আসলে ওই কন্টিনিউ ক্লাস করেন? ছিল অনেক সকালে, যে কারণে আমি আসলে একদিন গিয়ে আর যাই নাই। নিজেও যে খুব বেশি পড়ছি তা না, মোটামুটি ইন্টারমিডিয়েটের পড়াশোনা দিয়ে হয়ে গেছে।
সো যারা এই যে ইউনিভার্সিটি লাইফের জন্য প্রিপারেশন নিতেছে তাদের কি বলবেন? এত অনেক সিরিয়াস, মানে এই যে তো কোচিং টোচিং এই দৌড়াদৌড়ি না হলে হবে না এটা। আমার থেকে সাজেশন নিলে চান্স পাওয়া যাবে না। আর সাজেশন নিতে হবে কেউ যে সিরিয়াসলি আসলে পড়াশোনাটা করেছে আরকি। আচ্ছা, ওকে। আমি অনেকটা দেখা গেছে জেনারেল যেই পড়াশোনা হুম, কলেজ পর্যন্ত আই থিংক রেজাল্টের পরে আমি আর কোনো পড়াশোনা করিনি সেভাবে ইউনিভার্সিটির জন্য। আ ওকে। বা ইউনিভার্সিটি থাকাকালীন আপনি বেশ অ্যাক্টিভ ভাবেই পলিটিক্সের সাথে ছিলেন। আপনি ২ টা রাজনৈতিক বা দলের সাথেই ছিলেন। আ তারপরে আপনি জাস্ট জিজ্ঞাসা করব যে এই যে আসিফ ভাই, এই আসিফ ভাইকে তৈরি করতে ঢাকা ইউনিভার্সিটির অবদান কি? বা আপনার কতটুকু অবদান আছে বলে মনে করেন? আই থিংক আ বাকি সবকিছু তো আছেই হুম, যেমন কলেজ থেকে বিএনসিসি থেকে শুরু করে। বাট ঢাকা ইউনিভার্সিটির রোলটাই প্রাইম। হুম, কারণ আমার ফ্যামিলিরও কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। আমার আমাদের ফ্যামিলির আরও যদি আ বিগ ফ্যামিলি ধরা হয়, হুম। তাহলেও কেউ রাজনীতির সাথে আসলে জড়িত না। ফলে একেবারেই জেনারেল একটা ফ্যামিলি থেকে রাজনীতিতে আসাটা ঢাকা ইউনিভার্সিটির কারণেই হয়েছে। যখন আমরা ভর্তি হই ২০১৮ সালে, ভর্তি হওয়ার ২ মাস পরেই ১৮ সালের যে কোটা সংস্কার আন্দোলন সেটা স্টার্ট হয়। তো ওইখানেই ১ম যাওয়া উম যেকোনো প্রকার মুভমেন্টে ফর দ্য ফার্স্ট টাইম এবং সেখান থেকেই মনে হওয়া যে উম আ পলিট পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা প্রয়োজন এবং তারপরে আস্তে, আস্তে পলিটিক্যাল লোকজনের সাথে উম আ আড্ডা দেয়া বা হচ্ছে তাদের সাথে চলাফেরা করতে, করতে ছাত্র রাজনীতিতে আসা আরকি। গট ইট ভাই। ভাই আরেকটা ব্যাপার, আপনার এটা মনে হয় কিনা যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরা অনেক বেশি আপনার হচ্ছে ট্যালেন্টেড। ওরা যদি আরো ভালো হচ্ছে যে আপনার এডুকেশন সিস্টেম পেত, সুযোগ সুবিধা আরো ভালো পেত, আরো যদি বাজেট পেত রিসার্চে, তাহলে আরো ভালো ইনপুট আসতো কিনা? বা তাদের যে ক্যাপাবিলিটি সে অনুযায়ী ইউনিভার্সিটি তাদের সাথে আসলে পাল্লা দিয়ে চলতে পারছে না। এবং এইজন্য আপনি দেখবেন মেধা পাচার যেটা শুরু হয়েছে এখন দেশের, তো মানে স্ট্যাটিস্টিক্স দেখেন যদি আপনি আসলে অবাক হবেন যে আমাদের এত, এত মেধাবী স্টুডেন্টকে আমরা দেশে রাখতে পারছি না, চলে যাচ্ছে। সো আপনার এটা মনে হয় কিনা যে ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি বা ওভারঅল প্রত্যেকটা ইউনিভার্সিটির সুযোগ সুবিধা বা স্টুডেন্টদের জন্য আরো অনেক কিছু থাকলে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা আরো অনেক উপহার দিতে পারতো, রিসার্চ থেকে বলেন আবিষ্কার সবকিছু। না, আমার মনে হয় যে মানে ইউনিভার্সিটির কাজ তো হচ্ছে স্টুডেন্টদের থেকে তাদের সর্বোচ্চ যে ক্যাপাসিটিটা সেটা বের করে নিয়ে হুম, আসা, হুম, তাদের সর্বোচ্চ সম্ভাবনাটাকে এক্সপ্লোর করা। আই থিংক ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ ইউনিভার্সিটি যে আইডিয়াটা ওয়ার্ল্ড ওয়াইড হুম, সেদিক থেকে অনেক বেশি আসলে আমরা পিছিয়ে। পিছিয়ে আছি। আ মানে ইউনিভার্সিটি আইডিয়াটাই হচ্ছে আ গবেষণার উপরে আম আ আসলে ইয়ে করা। বাট ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ওই সাধারণত এটাকে একটা বড় কলেজ বলা যায় বা মহাবিদ্যালয়ের যেই কাজ আসলে সেটাই করছে। আ আসলে এটা তো আর একদিনের কাজ না। এটা ঠিক করা হয়তো লং টার্ম এটার জন্য কাজ করতে হবে। পুরো শিক্ষা ব্যবস্থা নিয়েই আসলে ঢেলে সাজানোর বিষয় আছে। আ বাট আমার মনে হয় আরো ভালো করার সুযোগ আছে। আ এবং আই থিংক যে আগের থেকে কিছুটা হলেও প্র্যাকটিসে উন্নতি ঘটেছে কিন্তু ফান্ডামেন্টালি খুব বেশি পরিবর্তন হয় নাই। আ অনেক পরিবর্তন করার সুযোগ আছে এক্ষেত্রে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো ভাই আসলে, কারণ আলটিমেটলি একটা দেশ আসলে কিভাবে তৈরি হবে এটা ডিপেন্ডস করে শিক্ষা ব্যবস্থা কেমন আসলে। সেটা নিয়ে আমরা একটু কথা বলবো ভাইয়া। আমাদের হচ্ছে জুলাইয়ে যদি আসি, জুলাই মুভমেন্টে অনেকেই বলে যে এইটা হচ্ছে একটা প্রি প্ল্যান্ড আপনার মুভমেন্ট। আপনি কি মনে করেন? আমি মনে করি যে এটা একটা অর্গানিক আম আ গণঅভ্যুত্থান হুম, ছিল। আম আমরা যারা আ দেখা গেছে যে এই আন্দোলনের নেতৃত্বে চলে এসেছি, তাদের তো ৫-৬ বছর ধরেই স্বপ্ন ছিল যে শেখ হাসিনাকে তাড়ানো বা আওয়ামী লীগকে আ আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকার হুম, সেটাকে আ উম ক্ষমতাচ্যুত করা। কিন্তু উম আমাদের ওই ক্যাপাসিটি হয়তো ছিল না। আমরা ক্যাম্পাসে ২০ জন ২৫ জন হয়তো প্রতিবাদ করতাম। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ১ম এ আন্দোলনটা সেই ধারাবাহিকতাতেই শুরু হয়। যখন আম কোটা আবার পুনর্বহাল করা হলো। তখন ওই যে ১৮ সালের যে মেমোরিটা আমাদের সেখান থেকে যে আমাদের এত আন্দোলন, এত রক্ত দেওয়ার পরে যে অর্জনটা, সেটা আবার চলে যাচ্ছে। ওই জায়গা থেকে রিকল করা এবং সেখান থেকেই মুভমেন্টটা শুরু হওয়া। তো আই থিংক খুবই আন্দোলনের ধাপগুলো খুবই অর্গানিক্যালি আম শেখ হাসিনার পতনের দিকে গেছে। বিশেষ করে ১ম যখন আন্দোলনে আবু সাঈদ সহ ৭ জন শহীদ হলেন ১ম দিন।
তারপর আ আ অর্গানিক্যালি আন্দোলনটা সেদিকে গেছে এবং আমাদের যেহেতু আগে থেকেই আ একটা আ আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। সুতরাং এটাও অনেকটা ড্রাইভার হিসেবে আ কাজ করেছে যে মুভমেন্টটাকে একটা রেভলিউশন এর দিকে নিয়ে যাওয়ার। নাইস ভাই। জুলাইয়ের এই যে লম্বা একটা সময় ধরে যে আন্দোলনটা হলো, কোন সময় আসলে আপনার পার্সোনালি মনে হয়েছে যে মনে হয় আজকেই আমার শেষ দিন? মানে একটা ডার্কেস্ট টাইমের মধ্যে দিয়ে তো আপনারাও গেছেন, আপনি অনেকবার গুম হয়েছেন। আমরাও আসলে বুঝতে পারছিলাম না মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। প্রত্যেক দিনই অবস্থা খারাপ হচ্ছে। তো আপনার পার্সোনালি কোন দিন মনে হয়েছে যে দিস ইজ দ্য লাস্ট ডে অফ মাই লাইফ? যেদিন আবু সাইদ মারা গেল, সেদিন থেকেই মোটামুটি বাকি ৫ই আগস্ট পর্যন্ত প্রতিদিনই মনে হচ্ছিল যে আ হয়তো আবু সাইদের জায়গায় আমিও থাকতে পারতাম বা অন্য যে কেউ থাকতে পারত। তারপরে মা ওয়ে ফরওয়ার্ড তারপরের দিনগুলোতে হত্যার সংখ্যাটা আরো বাড়তে থাকলো। হুম, হুম। ২৯ জন, 100 প্লাসও কোনো দিন। এবং ৫ই আগস্ট তো অলমোস্ট আমার মনে হয় 2 or 300 প্লাস। তো সেখানে যে কারো জায়গায় আমি থাকতে পারতাম। আম ফলে ওই সময়টা সবসময় মনে হচ্ছিল যে আম উম আবু সাইদের শহীদ হওয়ার পর থেকে ৫ই আগস্ট পর্যন্ত যেকোনো সময়ই যেকোনো কিছু ঘটতে পারত। বিশেষ করে যেই সময়গুলোতে গুম ছিলাম, তারপরে ডিবিতে ছিলাম। ওই টাইমে তো এনিথিং কুড হ্যাপেন অ্যান্ড আম আমার ফ্যামিলি তো যখন আমি গুম ছিলাম তখন মর্গে আমার লাশ মানে খুঁজেছে। তো আ এটা হতেই পারত গুম হওয়ার বদলে হয়তো মারাও যেতে পারতাম। তখন অনেক আ গার্ডিয়ানরাই এখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়। ওনারাও সে সময় অনেকেই হয়তো মর্গে গিয়ে তাদের আ বাচ্চাদের লাশ খুঁজে পেয়েছে। তো I could be one of them. আ সো ওই সময়টা আসলে আ আমরা যারা ছিলাম আমরা মনে করি যে একটা সেকেন্ড লাইফ পাওয়া ৫ই আগস্টের পরে বেঁচে থাকাটা। ঘুমের গল্পটা একটু শুনবো ভাইয়া। তারপর আমাকে একটা জিনিস বলেন, আপনার পরিবার যখন মর্গে আপনার লাশ খুঁজছিল, তারপর যখন ফার্স্ট টাইম আপনার পরিবার আম্মু, আব্বুর সাথে দেখা হলো, হোয়াট ওয়াজ দেয়ার রিঅ্যাকশন? আম্মু তো অঝরে কান্না করছিলেন। এবং আম তখন আমার মনে আছে যে চানখারপুলে আ ওই আমার ফ্রেন্ড আম্মু এবং আব্বুকে হেল্প করছিল আরকি যে আমাকে খোঁজার জন্য। তো চানখারপুলে ওনাদের সাথে দেখা হয়। তো তখনও তো একটা ভয়ের আ হুম, হুম। পরিস্থিতি ছিল। ফলে আমরা সবাই মাস্ক পরে একটা আ ওইখানে একটা হোটেল আছে। ওইখানে বসে কিছুক্ষণ কথা বলি। কথা বলার পরে আম আমার ফ্রেন্ড আমাকে আ আ গণস্বাস্থ্যে নিয়ে যায় চিকিৎসার জন্য। ওইখানে নাহিদ ভাইও ছিলেন। তো আ তখন খুবই একই সাথে উম আ একটা ভয়ের আ পরিবেশ ছিল। আবার একই সাথে এই এতদিন ৩-৪ দিন খোঁজাখুঁজির পর আ আব্বু-আম্মুর সাথে দেখা হলো। এটা একটা মিক্সড এক্সপেরিয়েন্স ওই সময়টা। ঘুমের কাহিনীটা যদি একটু বলতেন ভাই। কোন দিন আসলে তারপর ছিলেন কোন জায়গায় বুঝতে পারছিলেন? আ তখন বুঝতে পারি নাই। পরবর্তীতে আ যখন আম আয়নাঘর পরিদর্শনে গেলাম তখন হুম। বুঝতে পারলাম যে দ্যাট ওয়াজ দ্য প্লেস। আ আ নাহিদ ভাই ওইখানে ছিল ওই সময়টায়। আম আ আমি মূলত গুলশানের দিকে ছিলাম ওইদিন শুক্রবার। অ্যান্ড গুলশান থেকে আমাদের তো একটা ইয়ে ছিল যে ওই সময়টায় আ প্লেস চেঞ্জ করা হুম। এক জায়গা থেকে আরেক জায়গায়। আবার ইন্টারনেট বন্ধ ছিল তখন। তো সেলফোনে যোগাযোগ করতে হতো। তো আমার প্ল্যান ছিল যে মিরপুর আম যাবো। আ উম আ মিরপুর গিয়ে আ মানে প্লেসটা চেঞ্জ করব। তারপর আবার হয়তো ওইখান থেকে অন্য কোথাও। আ এর আগে ছিলাম শনির আখড়ায় আরেকজন বড় ভাইয়ের বাসায়। তো সেখান থেকে যাওয়ার পথেই নিকেতনের দিকে নিকেতন এবং হাতিরঝিলের মাঝামাঝি জায়গাটায় সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়। মানে কিভাবে আসলে? গাড়িতে উঠায় নিয়ে যায়? সেখানে আসলে আমি যাচ্ছিলাম পরে হঠাৎ করে মা একটা মাইক্রোবাস আসলো। ওরা ৫-৬ জন জোর করে ওইখানে উঠিয়ে নিয়ে গেল। তো আমি বুঝতে পারছিলাম যে আসলে এর আগে তো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে হুম। আমরাই প্রতিবাদ করেছি অনেক গুমের বিরুদ্ধে, আয়নাঘরের বিরুদ্ধে। তো এটা যেই প্রসেস হচ্ছিল এটা বোঝাই যাচ্ছিল যে আমাকে গুম করা হচ্ছে। একটা খুব বিখ্যাত বই আছে ভাই, 'দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো' আলেকজান্ডার দুমোর লেখা। তো ওইখানে একটা ক্যারেক্টারকে এইভাবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার জন্য আপনার একটা গুম করা হয় আরকি। আ অনেক ফেমাস একটা বই, অনেকেই পড়ছে। সো ওই ব্যাপারটা তো আগে পড়ছিলাম। তারপরে যখন
আয়নাঘরের ব্যাপারগুলো সামনে আসলো, তখন মনে হলো যে এই কালচার তো 1700 বা 1600 সাল থেকেই হচ্ছে প্রতিষ্ঠিত। এবং সবাই রাষ্ট্রের বিরুদ্ধে যারাই কথা বলে হচ্ছে তাদেরকে এইভাবে বন্ধ করা হয়। জুলাই সবচেয়ে এক্সপেন্সিভ অফার কি পেয়েছিলেন সরকারের পক্ষ থেকে আসিফ ভাই? আহ, এটা এক্সপেন্সিভ আসলে আহ, ওই অফার আসলে আদৌ কি কি ওই আসছিল? অর্থে আসলে মানে বলা হুম, যায় না, কারণ এভাবে বললে হয়তো এটা খুবই ফ্যান্সি শোনাবে, কিন্তু আহ, বাস্তবে আসলে ওইভাবে আহ, উম, আমার মনে পড়ে ডিবিতে যখন ছিলাম হুম, তখন ওই রাতে আমাদেরকে সবাইকে আলাদা আলাদা জায়গায় ওকে, রাখতো আর কি। তো যেখানে ওই রাতে যেই অফিসাররা ডিউটিতে থাকতো ওদের ওই রুমগুলোতে, তো সেখানে একজন ইন্সপেক্টর, উনি সম্ভবত আওয়ামী লীগের সময় চাকরি পেয়েছিলেন, বিএনপি ক্ষমতায় আসার পর ওনার চাকরিটা চলে যায়। হুম, আবার আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর উনি চাকরিটা ফেরত পান। তো আহ, এবং উনি অনেক পরিচয় দিচ্ছিলেন। আমার যতদূর মনে পড়ে উনি শেখ হাসিনার সাথে তার পারিবারিক কানেকশনের কথা বোঝানোর চেষ্টা করছিলেন। আমি অতটা আসলে এখন ওইভাবে মনে নেই। অ্যান্ড বারবার চেষ্টা করছিলেন যে কনভিন্স করার জন্য যে আপার সাথে দেখা করা। যে আপা আসলে দূর থেকে যেমন দেখা যায় এমন মানুষ না। উনি অনেক ভালো মানুষ। উনি খুব ভালোভাবে তোমাদেরকে ইয়ে করবে, অ্যাকসেপ্ট করবে। তো আপার সাথে দেখা করে তোমরা আন্দোলনটা মানে বন্ধ করে দাও। তো এই বিভিন্ন টার্মসে আসছে। অফার থেকে বেশি আসলে ওই সময়টায় হুমকি আসছে। আ এই ডিবিতে এক ধরনের মেন্টাল টর্চারের মতো, যে তখন তো স্টুডেন্টদের বিরুদ্ধে মামলা হচ্ছিল এবং হুম। বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা হচ্ছিল। তো মামলার কাউন্ট ওরা প্রতিদিন বলত যে ৮০০, ৮৫০, ৯০০। ওরা বলত যে সবগুলা মামলায় তোদেরকে ১ম, ২য়, ৩য় আসামি হিসেবে ঢুকিয়ে দিব। তো এই একটা থ্রেট দিত যখনই কনভিন্স করতে চাইতো তখনই, মোস্ট অফ দ্য টাইম। টিভিতে নিয়ে গেল, মামলা দিচ্ছে, ১ নাম্বার ২ নাম্বার করছে। তারপরও কোন সাহসটাই আসলে তখনও আপনার হার মানেন নাই? আপনাদের মনোবলটা কিভাবে তৈরি হয়েছিল? বা মনোবলটা ছিল কি আসলে? আর ডিবিতে তো আমরা ছিলাম প্রায় ৬ দিন। হুম, তো ওই সময়টা পুরোটা সময় যে মানসিক অবস্থা একরকম ছিল তা না। কখনো যখন একটু খবর আ শোনার সুযোগ পেতাম, যেমন যে অফিসারদের রুমে থাকতাম তারাই নিজেরা আলোচনা করতো যে আজকে কি, কি হচ্ছে। হুম, হুম, হুম। তখন হয়তো একটু জানতে পারতাম যে আসলে কি হচ্ছে। আম আবার কখনো দেখতাম যে আজকে শুনশান নীরবতা, কিছুই হচ্ছে না। তখন আবার হতাশা কাজ করতো যে বাইরে হয়তো কিছুই হচ্ছে না, আন্দোলন হয়তো শেষ হয়ে গেছে। আম আ আবার যখন তাদের থেকে শুনতাম যে আমাদের টিচাররা এসছে ডিবির সামনে আমাদের হুম। মুক্তি চেয়ে, আম বা হচ্ছে বাইরে বিভিন্ন ধরনের কর্মসূচির কথা যখন শুনতাম বা মিছিল হচ্ছে, তখন আবার মনে হতো যে না, এখনো আন্দোলনটা আ আ হয়তো আছে। তো ওই সময় মিক্সড অনুভূতি। প্রতি রাতেই আমার মনে হয় যে ডিফারেন্ট কাইন্ড অফ অনুভূতি নিয়ে আসলে ঘুমাতে যাওয়া হতো। ঘুমাতে পারতেন? ওইখানে ওই যেটা বললাম অফিসারদের যেই রুম, ওই হ্যাঁ। রুমের এক কোণায় হচ্ছে আ ওইভাবে কিছু না, ওই কার্পেটের মধ্যেই আ অথবা কখনো ওইখানে চেয়ার আছে, চেয়ারে বসেই ঘুমানো হতো। এই। ডিবির খাবারগুলো কেমন ছিল ভাই? ওদের একটা ডিবিতে বোধহয় একটা ক্যান্টিন আছে ওকে। আ পুলিশের খাওয়ার জন্য। ওরা হুম, ওইখান হুম। থেকে খাবার নিয়ে আসতো। আমাদের তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ও খেয়ে আচ্ছা। অভ্যাস আছে। সো ওইটা কাছাকাছি রকম জিনিসই আরকি। ভাইয়া, ৬ তারিখের যে আন্দোলন সেটা যে ৫ তারিখে আসলো এটা তো একটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকলো আরকি। এবং আপনার যেই ভিডিও বার্তা বা লাইনগুলো একটা ঐতিহাসিক মেমোরি আমাদের। এটা আসলে ৬ তারিখ বাদ দিয়ে ৫ তারিখে কেন আসলো ভাই? আমার মনে পড়ে যে এই ৪ তারিখ আ রাতে আমরা ৪ তারিখ না হুম, ৩ তারিখ রাতে ডিসকাস করছিলাম যে কর্মসূচিগুলো কি হতে পারে। আ এবং চা ৪ তারিখ সকালের দিকেও ডিসকাশনটা হয়েছিল। তো তখন আমরা একটা মানে তখন তো একটা ভয় ছিল যে যেকোনো সময় ইন্টারনেট আবার বন্ধ করে দেওয়া হুম। হবে। তো ইন্টারনেট বন্ধ করে দিলে তো আমাদের কাছে আসলে প্রোগ্রাম কি হবে এটা জানানোটা দেশবাসীকে জানানোর কোনো উপায় ছিল না। সো আমরা আগে থেকেই একটা লেআউট অফ প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম। সো ৫ তারিখ আমরা উম আ উম আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে একটা রেভলিউশন করতে হলে অবশ্যই সোসাইটির যে বিভিন্ন স্তরের বা বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন আছে তাদেরকে এনগেজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা শ্রমিক সমাবেশ, একটা ছাত্র শিক্ষক সমাবেশ, আরেকটা হচ্ছে নারী সমাবেশ। এই ৩ টা সমাবেশ ৫ তারিখ অ্যানাউন্স করেছিলাম। আর ৬ তারিখ আমরা ঘোষণা করেছিলাম লং মার্চ টু ঢাকা। সো দ্যাট আমাদের যদি ইন্টারনেট নাও থাকে তাহলেও যাতে
কর্মসূচিটা কন্টিনিউ করা যায়। কারণ এর আগেরবার আমরা দেখলাম যখন ১ম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, বন্ধ করার ২ দিন পর্যন্ত আন্দোলনটা আসলে কন্টিনিউ করেছিল। তারপরে আর আসলে করেনি। কারণ তখন লিডারশিপের ভয়েসটা মানুষের কাছে যাচ্ছিল না বা আ আ কোনো কর্মসূচি তারা পাচ্ছিল না। আ আমরা গুম অবস্থায় ছিলাম। ফলে একটা লিডারশিপলেস অবস্থায় আসলে পুরোটা বিষয় ছিল এবং আন্দোলনটা এক পর্যায়ে স্তিমিত হয়ে যায় ২৪-২৫ তারিখের দিকে। তো ওই এক্সপেরিয়েন্স থেকেই ৩ তারিখ এক দফা ঘোষণা করার পরে মনে হয়েছে যে আমরা কর্মসূচিগুলোর লেআউটটা ঘোষণা করে দিই। যাতে ইফ এনিথিং হ্যাপেন্স টু আস তারপরেও যেন আন্দোলনটা চলমান থাকে। তো অ্যানাউন্স করা হয়ে গেছিল। আ হওয়ার পরেও ৪ তারিখ দুপুরের দিকে আ দুপুর বলব না ১২টা-১টার দিকে আমাদের মনে হতে থাকে যে ১টা কি ১২টার দিকে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল লেআউটটা যে হুম। ৫ তারিখ এটা ৬ তারিখ লং মার্চ। আম কিন্তু তারপরেই আস্তে, আস্তে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া শুরু করলাম যে ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগ লোকজন জড়ো করছে, ঢাকায় নিয়ে আসছে। আ নারায়ণগঞ্জ থেকে বাসে করে, ট্রাকে করে এরা লোকজন নিয়ে আসছে অস্ত্রশস্ত্র সহ। হুম। তো আমাদের একটা রিয়ালাইজেশন হতে থাকে যে আমরা যে ৬ তারিখ লং মার্চের ডাক দিলাম, ওইটাকে কেন্দ্র করে দে আর প্রিপেয়ারিং মানে তাদের যত মানে শক্তি আছে সব তারা একসাথে করার চেষ্টা করছিল। আর আমাদের তো মূল জায়গা ছিল ঢাকা। ঢাকায় আন্দোলনটা স্তীমিত হয়ে যাওয়া মানে সারা দেশে আসলে আম ঠান্ডা হয়ে যাওয়া। তো ওই জায়গা থেকে তখন মনে হলো যে তাদেরকে এই প্রিপেয়ার হওয়ার টাইমটা দেওয়াটা হয়তো উচিত হবে না। আ এবং তারপরে আ আমার যতদূর মনে পড়ে যে আ তখন কয়েকজন সাংবাদিকও এটা বলছিল, এই ইন্টেলগুলো দিচ্ছিল। তারপরে এম্বাসিরও কয়েকজন বলছিল, বিভিন্ন এম্বাসির যে ঢাকায় ওরা লোক সমাবেশ করছে, প্রিপারেশন নিচ্ছে। আ তখন আমার মনে পড়ে যে আমাদের একটা ছোট গ্রুপ ছিল। আমি একটা গ্রুপ কল করলাম। ওইখানে আম আ কয়েকজন ছিল, আমি ঠিক মনে করতে পারছি না যে আসলে কয়জন ছিল। এখানে কাদের ছিল, মাসুদ ছিল, রিফাত ছিল। ওই সময় আবার নাহিদ ভাইকে পাচ্ছিলাম না। নাহিদ ভাই হুম। আ শাহবাগে আন্দোলনরত ছিলেন এবং উনার যেহেতু ইন্টারনেটের প্রবলেমটা ছিল, উনি আ ওর ফিচার ফোন ছিল উনার কাছে এবং ওইটাও বন্ধ ছিল। ফলে উনাকে কানেক্ট করতে পারতেছিলাম না যে ডিসিশনটা যে চেঞ্জ করব এটার কনসাল্ট করার জন্য। ফলে উপস্থিত যারা ছিল তাদের সাথে একটু কনসাল্ট করে বাকের ছিল আমার সাথেই যেখানে আমরা ছিলাম সেখানেই। তো ওইখানে কনসাল্ট করেই আমি মনে করলাম যে আবার একটা গুজব বারবার আসছিল যে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। আ তো এইজন্য ঠিক ১টা বাজে অ্যানাউন্সমেন্ট করার পরে ৪টা বাজে আবার আমি একটা আ ভিডিও দিয়ে অ্যানাউন্স করে দেই যে আমরা ৬ তারিখ না এটা ৫ তারিখেই লং মার্চটা পালন করব এবং সবাইকে আমি আহ্বান জানাই। তবে একটা কনসার্ন ছিল যে যারা ঢাকার দূরবর্তী বিভিন্ন জায়গা থেকে আসবে, তারা আসলে কিভাবে পৌঁছাবে উইদিন দিস টাইম। তো এইজন্য আমি অ্যানাউন্সমেন্টে এটাও বলি যে যারা পারবেন এখনই রওনা হয়ে যান আম আ ঢাকার উদ্দেশ্যে। এবং তখন আরো কিছু জিনিস যেমন ইন্টারনেটটা বন্ধ হয়ে গেলে অ্যানাউন্সমেন্টের জন্য আ আমি আমার অ্যানাউন্সমেন্টেই বলে রাখি যে মসজিদের মাইক আমরা ব্যবহার করতে পারি এবং আদার্স যেই ম্যা যোগাযোগ সিস্টেমগুলো যোগাযোগ আর কি করা সিস্টেমগুলো আছে যায়। সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আ এগিয়ে আনার কারণে একটা শঙ্কা ছিল যে আ এই কম সময়ের মধ্যে মানুষজন আসতে পারবে কিনা বা আসবে কিনা। আম সারারাত আমরা কেউ ঘুমাই নাই। খোঁজখবর নিচ্ছিলাম যে কোথা থেকে কে আসতেছে, কিংবা আসতেছে না। বিভিন্ন জায়গা থেকে ভিডিও আসতেছিল। আবার বিভিন্ন জায়গায় আমরা বাধার খবর পাচ্ছিলাম যে আমাদের যারা আসছে বিভিন্ন আশেপাশের জেলা থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আসতে দিচ্ছে না। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন চেকপোস্টে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। অনেকে ইভেন এটাও জানায় যে রাস্তা আটকে দেওয়ার কারণে তারা আ বাইপাস হিসেবে আসলে কৃষি জমির মধ্য দিয়ে আ আ এই ব্যারিকেডটা পার হয়ে পরে আবার রাস্তায় উঠে আসছেন। অনেকে অনেক দূর থেকে হেঁটে, হেঁটেও এসছেন। আম আ কিন্তু সকাল পর্যন্তই এই ভয়টা ছিল যে আসলেই কি মানুষজন আসবে কিনা বা ঢাকার মানুষজন নামবে কিনা? আমাদের একটা রিডিং ছিল যে ঢাকার মানুষজনও যদি নামে বড় পরিসরে তাহলেও সম্ভব। আ তো আ শঙ্কা ছিল মোটামুটি পরের দিন আ দুপুর পর্যন্ত। কিন্তু যখন দুপুরে শাহবাগে পৌঁছালাম তখন মনে হলো যে না, মানুষজন সাড়া দিয়েছে। নাইস ভাইয়া। আমি একটা জিনিস একটু জানতে চাই। আপনি যে বলছিলেন আপনারা যখন ডিবিতে বন্ধ ছিলেন, তখন এই যে মিছিল কিংবা আপনার টিচাররা যখন আপনাদের মানে করতে গেছে, আপনাদের ভিতর থেকে মনে হচ্ছিল যে না এখনো জীবিত আছে। পার্টিকুলার একটা ঘটনা বা একটা দিন বলেন, যেদিন আপনারা আসলে আরো বেশি শক্তি পেয়েছেন এবং আপনার মনে হয়েছে যে আন্দোলনটা এখন আর আমাদের না, ছাত্রদের না, এটা একটা গণ আন্দোলন, গণমানুষের আন্দোলন হয়ে গেছে। কোন ঘটনাটা দেখে আসলে মনে হয়েছে এটা? আ আমার পার্টিকুলারলি যদি বলি আমার হুম আ আ
৩ তারিখই মনে হয়েছে শহীদ মিনারে। যে এই আন্দোলনটা এখন সারা বাংলাদেশের হুম, মানুষের হয়ে গেছে। যখন ৩ তারিখ আমরা ঘোষণা দেই যে ২ তারিখ রাতেই ঘোষণা দেই যে সবাই শহীদ মিনারে আসবে। অনেকের সিকিউরিটি ক্রাইসিস ছিল, অনেকে আ পলাতক অবস্থায় থাকতে হুম। হচ্ছিল। তারপরেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আ আমাদেরকে তো এই আন্দোলনের লিডার হিসেবে সবাই আসলে আ বিশ্বাস করছে। ফলে আ যেই রিস্কই হোক, আম আ পলাতক অবস্থা থেকে বাইরে গেলে গুম হওয়ার রিস্ক ছিল বা টার্গেট কিলিং হওয়ার রিস্ক ছিল। যেই রিস্কই হোক আমাদেরকে মানুষের মধ্যে যেতে হবে এবং এক দফাটা মানুষের মধ্যে দাঁড়িয়েই ঘোষণা দিতে হবে। সো আ লিডার ক্যান নট হাইড অর সো ওই জায়গা থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল যে সবাই ওইদিন শহীদ মিনারে আসবে। যারা এটলিস্ট লিডারশিপ লেভেলে ছিল। মোটামুটি সবাই সেদিন মানে এসেছিল এবং শহীদ মিনারে যখন আমরা মানুষের মধ্যে দেখলাম যে আমাদের এক দফা ঘোষণা করার আগেই স্বতঃস্ফূর্তভাবে আ এই যে সবাই আঙুল উঁচিয়ে এক দফার কথা ইঙ্গিত করছে। আ ওই যে একটা আইকনিক ছবি আছে যে সবাই আঙুল উঁচিয়ে এক দফা চাচ্ছে। মানে মানুষ আমাদের থেকে চাচ্ছে যে আমরা অ্যানাউন্সমেন্টটা করি। তো এবং ওইখানেই ১ম আ আম অ আ অফিসিয়ালি আ শেখ হাসিনার পতনের স্লোগানগুলো শুরু হয় ঘোষণার আগে। তারপরে তখনই মনে হচ্ছিল যে আ এখন এই আন্দোলনকে আর তখন একটা কনফিডেন্ট গ্রো করেছিল আমাদের মধ্যে যে এখন এই আন্দোলনকে আর দমানো সম্ভব না। অ্যান্ড তারপরে তো আমরা অসহযোগ আন্দোলন এক দফার ঘোষণা দেই। ভাইয়া, আপনার কি মনে হয় জুলাই বিপ্লব বেহাত হয়েছে? আমার মনে হয় না। আমার মনে হয় যে জুলাই গণঅভ্যুত্থান ৫ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেছে হুম, তখনই সফল হয়ে গেছে। আ মা তবে আমাদের যেহেতু এত আ মানুষ শহীদ হয়েছে এবং বাংলাদেশে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে সেই জায়গা থেকে এক্সপেকটেশন এবং রিয়েলিটিতে আমার মনে হয় ফারাক থাকতে পারে। তবে বেহাত হয়েছে, ব্যর্থ হয়েছে এটা বলাটা আ মা আ জাস্টিফাইড হবে না এই গণঅভ্যুত্থানের প্রতি। আম যখন এত মহাপরাক্রমশালী এবং শক্তিশালী একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং তাদের নিয়োজিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে আম এই বায়তুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। তখন তো আর বলা যায় না যে আসলে আমাদের এই গণঅভ্যুত্থানটা ব্যর্থ হয়েছে। ভাই, আপনার হচ্ছে যে মানে বাংলাদেশের যদি তরুণদের খুব প্রিয় কোনো আপনার সেক্টর বলেন সেটা হচ্ছে আমাদের এই যে যুব ক্রিয়া। এখানে আপনি দায়িত্বে আছেন এখনো। এবং খুব সুন্দর একটা আপরাইজিং আমরা দেখছি। আমরা যে আমাদের আব্বু-আম্মুদের বা আমাদের ভাইয়ারা বলতো যে ফুটবলের স্বর্ণালী যুগ, সেটা সম্ভবত শুরু হয়েছে। আমরা ২৩ বছর পর ইন্ডিয়াকে হারিয়েছি। আমার ফার্স্ট একটা ইমপ্রেশন বা ফিলিংসটা জানতে চাই। যেদিন ২৩ বছর পর ইন্ডিয়াকে হারালেন ১ গোলে, আপনি তো স্টেডিয়ামে ছিলেন। আপনাকে সেদিন অনেকটা মানে হয় না এখন একটা সবকিছু চাইলেও আপনি করতে পারেন না। বাট সেদিন মনে হচ্ছিল যে বাচ্চা আসিফ ভাই বাচ্চাকালে যে গোল দিলে মজাটা পায়, সে মজাটা পাচ্ছেন আপনাকে দেখে মনে হচ্ছিল। ফিলিংসটা কেমন ছিল বা অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল? কেমন আই থিংক অনুভব বাংলাদেশের করেছিলেন? সবাই ঐদিন হ্যাঁ। আমার মুডেই ছিল। অ্যান্ড আ আ আসলে বাংলাদেশের ফুটবলের আবার যে আপরাইজিংটা আ হুম, এই হুম। সময়ে এসে হয়েছে, আমি প্রাউড যে এটা আমার দায়িত্বে থাকাকালীন হয়েছে। যদিও আ ক্রেডিটটা আমি সবাইকেই দিব। সবাই হুম, মিলেই আমরা কাজ করেছি। বাফুফে অ্যান্ড আরো অ্যাফিলিয়েটেড অল এবং অবশ্যই হামজাদের প্রতি তারা এসেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। আমরা দেখি যে সবাই চলে যায়। হুম, হুম, কিন্তু ফুটবলে আমরা দেখেছি সবাই আসতে চাচ্ছে। আসার জন্য ক্যাম্প হচ্ছে এবং আ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়াররা বাংলাদেশের দলের হয়ে খেলার জন্য একটা তাদের আগ্রহ প্রকাশ করছে। তো আমি প্রাউড যে আ আমার টাইমে হুম, হুম, দায়িত্বে থাকার সময় এই মা পরিবর্তনটা আমরা আনতে পেরেছি। তবে মা টাইম ওয়াজ লিমিটেড, রিসোর্স ওয়াজ লিমিটেড। এই কারণে দেখা গেছে যে অনেক কিছু যেটা করতে চেয়েও আসলে করা সম্ভব হয়ে ওঠে নাই বা আশানুরূপ আ পর্যায়ে করতে পারিনি। হয়তো করতে পারলে আরো ভালো হতো। আ এবং আই থিংক যে এইটা যদি ক্যারি অন করা যায় সামনের দিনগুলোতে হুম, হুম। পলিসিগত দিক থেকে অ্যান্ড এক্সিকিউশন এর জায়গা থেকেও তাহলে বাংলাদেশের ফুটবল একটা অনন্য উচ্চতায় পৌঁছানো সম্ভব। ট্রু ভাই। ভাই, পলিসির কথা বললেন। আমরা সবসময় এই জায়গাটাতে দেখি আপনি একটা মানে একটা হার্ড ভয়েস নিয়ে থাকেন যে আমাদের পলিসিতে অনেক কিছু চেঞ্জ করা উচিত, পলিসি নতুন নিয়ে আসা উচিত। বাট আমাদের বাংলাদেশে হচ্ছে পলিসিকে প্রুফ করা, সেটা রেজাল্ট না আসা পর্যন্ত আমরা কেউ পলিসি বিশ্বাস করি না আসলে। আপনাকে যদি বলা হয় যে একটা ড্রিম ইকোসিস্টেম স্পোর্টসের জন্য, সেটা কি হতে পারে? আপনি কি মনে করেন? আমার মনে হয় এটা এক্সাম্পল দিয়ে ভালো বোঝানো হু, যাবে। হু, স্পোর্টসের ক্ষেত্রে আ যদিও আমি ব্যক্তিগতভাবে দেখি নাই, বাট চায়নার ইকোসিস্টেমটা মানে কোয়াইট আ আমি মনে করি বাংলাদেশের জন্য আইডিয়াল হু, হিসেবে হু, আমরা ধরতে পারি।
আর আমি দেখেছিলাম ব্যক্তিগতভাবে মরক্কোতে আমি দেখেছিলাম ওদের হুম। আপনি যে ভিজিট করেছিলেন। রয়্যাল ফুটবল একাডেমি হুম। সেটা আমি ভিজিট করেছিলাম। তো মরক্কো যখন ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে উঠলো, তো আমরা ভাবলাম যে এটা মিরাকুলাসলি হয়তো হয়েছে। মানে যারা হুম, সাধারণ হুম, হুম। ফুটবল ফ্যান আমার মনে হয় সবারই এটা চিন্তা ছিল যে কারণ আমরা পেছনের স্টোরিটা জানি না। আর যখন আমি দেখলাম তখন আমি বুঝলাম যে আসলে ইনভেস্টমেন্ট এবং হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই মিরাকুলাসলি হওয়া সম্ভব না। অ্যান্ড ওরা যেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ইকোসিস্টেমটা গড়ার জন্য ইনভেস্টমেন্ট করেছে, আমরা আসলে ওর ধারে কাছেও কিছু মানে করতে পারিনি এবং কতদিনে করতে পারবো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। অ্যান্ড যারাই ফুটবল এবং ক্রিকেটে ভালো করছে, মরক্কো তো হচ্ছে কিংডম। অ্যান্ড ওদের কিং সরাসরি এটার রিপোর্ট নেন অ্যান্ড সরাসরি স্পোর্টসে বাজেট অ্যালোকেশন করেন। তো এটা আসলে ওই রকম আসলে প্রাইম মনোযোগটা আসলে স্পোর্টসের জন্য প্রয়োজন। কারণ হিউজ ইনভেস্টমেন্ট ছাড়া, ইনফ্রাস্ট্রাকচার ছাড়া এবং ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং ছাড়া আসলে স্পোর্টসে খুব দূর পর্যন্ত যাওয়া সম্ভব না। আমরা চায়নাকে দিয়ে আসলে দেখতে পারি যে ওদের স্পোর্টস ইকোসিস্টেমটা এত স্ট্রং, ওদের ইনভেস্টমেন্টের লেভেলটা এত বেশি। যেখানে আমি মনে করি যে আমরা যে পর্যায়ে পলিসি সাপোর্ট অ্যান্ড ফাইন্যান্স সাপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি, তার থেকে আমাদের প্লেয়াররা ভালোই করছে। অ্যান্ড আমরা সবসময় দেখি যে এন্ড রেজাল্টটা কী, আমরা দেখি না যে পেছনের কাজটা কতটুকু হচ্ছে। আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পেছনের কাজটা করা। এন্ড রেজাল্টটা ওইটার বাই প্রোডাক্ট হিসেবে ভালোই আসবে। আম একটা খেলা হারলে বা জিতলে আমরা মনে করি যে ভালো হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে। হুম, হুম। কিন্তু আমরা দেখি না যে তার সাথে যে আমাদের অ্যাথলিটের সাথে যে হারছে বা জিতছে, তার সাথে যে কম্পিট করছে, সে আসলে কোন লেভেলের ট্রেনিং পেয়েছে বা সে কোন লেভেলের আসলে ইকোসিস্টেম পেয়েছে। তো যখন আমাদের অ্যাথলিটরা চাইনিজ কোনো অ্যাথলিটের সাথে ফাইট করছে, তখন আসলে চাইনিজ অ্যাথলিট একা তার পেছনে যেই পরিমাণ ব্যয় বা তার পেছনে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট চায়না করেছে, দেখা যায় আমাদের ওই পুরো ডিসিপ্লিনের পেছনে আমরা সেই পরিমাণ ইনভেস্টমেন্ট করতে পারিনি। সো ওইখানে এক্সপেকটেশন অনেক বেশি রাখাটাও আসলে ইনজাস্টিস হয়ে যায়। তো এক্ষেত্রে আই থিঙ্ক এটা একদম গভর্নমেন্টের, যদি স্পোর্টস আমরা আসলেই ভালো করতে চাই, এটা সেন্ট্রালি পুরো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ফোকাস করা উচিত। বাজেট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রায়োরিটিতে রাখা উচিত। বাট আনফরচুনেটলি আমাদের যে আর্থসামাজিক বাস্তবতা, উই হ্যাভ আ লট অফ আদার প্রায়োরিটিস, আমাদের হেলথ, এডুকেশন সহ একদম মৌলিক বেসিক প্রায়োরিটিসগুলোর দিকে বেশি মনোযোগ দিতে হয়। ফলে স্পোর্টস, তারপরে এন্টারটেইনমেন্ট এগুলোতে আমরা আসলে ওইভাবে মনোযোগটা দিতে পারি না। এটা আমাদের রিয়েলিটি। তবে সীমিত রিসোর্সের মধ্যেও আই থিঙ্ক প্রপার পলিসি নিলে এবং প্রপারলি আমাদের যে রিসোর্স আছে সেটাকে কাজে লাগাতে পারলেও ভালো রেজাল্ট আনা সম্ভব। যেটা আমরা ফুটবলে দেখলাম উইদিন 1 ইয়ার। আপনি আসলে মনে করেন কিনা যে এই যে ফুটবলের যে আপরাইজিং এটার হচ্ছে ফ্রন্ট লাইনের লিডার হচ্ছে হামজা? হ্যাঁ, আই থিংক সো। মানে এই যে আপ্রাইজিং এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো হুম, হামজাই। হুম। আ এখানে কোনো সন্দেহ নাই। অ্যান্ড বাংলাদেশে এখন বর্তমান সময়ে বেস্ট প্লেয়ার হামজা। হামজাই পাইওনিয়ার হিসেবে আ পরিবর্তনের শুরুটা করেছে অ্যান্ড আজকে এই পর্যন্ত এসছে এবং সামনের দিকেও আই থিংক আরো ভালো করব আমরা। আচ্ছা, রোনালদোর ক্ষেত্রে একটা জিনিস বলা হয় যে সেটা আইমান ভাই বলতেছিল আমার পডকাস্টে যে রোনালদো ইজ সামওয়ান যে হচ্ছে যে একটা হিউম্যান যে স্ট্রাগল করে একদম এই সেরা পর্যায়ে এসছে। আর মেসি হচ্ছে যে আপনার ফুটবলের গড। যে হচ্ছে হয় না যে ফুটবলের একটা হিউম্যান আর একটা হচ্ছে গডের সাথে কম্পিটিটেড করতেছে আরকি। সো মেসি ইজ কাইন্ড অফ হচ্ছে বাই গড একটা প্রোডাক্ট আর রোনালদো হচ্ছে নিজে নিজেকে তৈরি করেছে একদম ফাইটিং সেই স্কিল। এটার জন্য কি? রোনালদো আমি মনে করি যে ইজ আ রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক হুম, হুম, হুম। অ্যান্ড আই থিঙ্ক এটা শুধু আমার জন্য না, অনেক বড় বড় অ্যাথলিটদের জন্য, অন্য আরো বিভিন্ন ডিসিপ্লিনের হুম, অ্যাথলিটদের হুম। জন্য মানে হি ইজ ইন্সপায়ারেশন যে হার্ড ওয়ার্ক করলে অনেক সময় গড গিফটেড না হইলেও সফলতা আসা সম্ভব। তো আহ, বিভিন্ন স্পোর্টস নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে অনেকেরই হয়তো কোনো একটা স্পোর্টসের দিকে গড গিফটেড একটা হুম, হুম। ক্যাপাসিটি থাকে। আমরা দেখি যে যারা বক্সিং করে অনেকের জেনেটিক্সটা, হাইট অ্যান্ড ইয়ে যেমন বডি বিল্ডিং এর রনি কোলম্যানের কথা সবাই বলে, হুম, বাট তার ওই পর্যায়ে সে গেছে আসলে তার জেনেটিক্সের কারণে, তার ফ্যামিলি, তার মায়ের কথা অনেকে বলে। তো আহ, ওইটা তো এক ধরনের গড গিফটেড হুম, হলো, হুম। অবশ্যই হার্ডওয়ার্কও আছে এটার সাথে। বাট রোনালদো আই থিঙ্ক যে
পৃথিবীর সব অ্যাথলিটদের কাছেই হার্ড ওয়ার্ক করে একটা জায়গায় পৌঁছানোর দিক থেকে এবং আম আ দেখা যায় যে আমরা মেসির কথা বলি বা ব্রাজিলের কথা বলা হয়। আ আমরা দেখেছি যে এই দলগুলাতে তো আসলে ঐতিহাসিকভাবেই ভালো। হুম। এবং ব্রাজিলে বলা হয় যে একটা বাচ্চা জন্ম নিলেও সে ফুটবল সাথে নিয়ে জন্ম নেয়। তো আ কিন্তু পর্তুগাল রোনালদো আসার আগে কোথাও ছিল না। পর্তুগালকে আজকের এই জায়গায় আসলে আগে ওরা কোয়ালিফাই করতে পারত না। আই থিংক ২ বার না ৩ বার কোয়ালিফাই করেছিল বিফোর ইয়ার আসার রোনালদো আগে। হ্যাঁ। স্টার্টেড প্লেয়িং। তো আ সেই জায়গা থেকে এরকম একটা দলকে আ এই পর্যায়ে টেনে নিয়ে আসা, আম আ ইউরোপেও তো চ্যাম্পিয়ন হয়েছে আই থিংক। হুম। তো ওই পর্যায়ে নিয়ে যাওয়াটা আই থিংক দিস ইজ সামথিং যে হার্ড ওয়ার্কের থেকে সর্বোচ্চ যেটা কোনো মানুষের আউটপুট হিসেবে আসতে পারে, রোনালদো সেটা প্রুভ করেছে। রোনালদো রিসেন্ট আর ইন্টারভিউতে বলেছে যে আপনার হচ্ছে মানে বিশ্বসেরা হওয়ার জন্য বিশ্বকাপ জেতা তার স্বপ্ন ছিল না। আপনি কি মনে করেন? বিশ্বকাপ অনেক সময় তো দেখা গেছে যে অনেক আন্ডারডগ টিম এসেও বিশ্বকাপ জিতে গেছে। হুম। তো আবার আম অনেক সময় দেখা যায় যে কম্পিটিটিভ গেমে অনেক ভালো টিমও খুব বাজেভাবে কোনো টিমের কাছে হেরে গেছে। আ যেমন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা লাস্ট ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল আমি বুঝছি আপনি ব্রাজিল ফ্যান। সৌদি আর্জেন্টিনাকে আরবের এটা দিয়ে সাথে হেরে। পচাবেন আমি বুঝছি। সো আ মানে মানে ওইটা হ্যাঁ। যদি ফাইনাল ম্যাচ হইতো সৌদি আরবের সাথে, তাইলে তো সৌদি আরবের সাথে ফাইনাল হারা হইতো আর্জেন্টিনা, তাই না? তো ম্যাচ জেতা হারা দিয়ে খুব বেশি আমি যেটা একটু আগে হুম। বললাম যে বিবেচনা করাটা। বাট আল্টিমেটলি জেনারেল যারা আছেন, ফ্যানরা যারা আছেন, দর্শকরা যারা আছেন তারা দেখেন হচ্ছে অ্যাচিভমেন্টটা কি। বাট আমিও মনে করি না যে আসলে একটা জয় দিয়েই কাউকে শুধুমাত্র বিবেচনা করা উম আ উম উচিত। আপনাদের বিশ্বকাপ দুঃখ কবে ঘুচবে ব্রাজিলের? বিশ্বাস করেন আপনি? আহ আমার মনে হচ্ছে না খুব দ্রুত হবে। ওকে। আম আমি রিয়ালিস্টিক কথা হুম। বলি। যদি আগে বলতাম তাহলে হয়তো বলতাম যে নেক্সট ওয়ার্ল্ড কাপে। কারণ টিমের এখন যেই অবস্থান বা স্ট্যাটাস আই থিংক যে আ এবং উম ইউরোপের ফুটবলের সাথে তাল মিলিয়ে উঠতে পারাটা যেটা আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপে পেরেছিল বলে আমার মনে হয়। আ ব্রাজিল সেখানে অনেকটাই পিছিয়ে আছে এবং হুম। ব্রাজিলের আই থিংক যে ফাইন্যান্সিয়ালিও ফুটবলকে অতটা সাপোর্ট হয়তো করতে পারছে না যেভাবে আ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখন করছে। তো মা এবং আমি এটাও মনে করি যে আ ওয়ে ফরওয়ার্ড 2 ডেকেডস আমরা হয়তো এখন আ যাদেরকে দেখি, আ এই যে লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়া ভালো করছে, হুম। মরক্কো ভালো করছে। এরকম দলগুলো উঠে আসছে। তো আই থিংক ফিউচারে গিয়ে মা আরো ৪-৫ টা ওয়ার্ল্ড কাপের পরে গিয়ে আমরা হয়তো সেমিফাইনাল, ফাইনালে পূর্ব পরিচিত দলগুলোকে নাও দেখতে পারি। দেখতে পারি যে নিউরা এসে ফাইট করছে। আ কারণ ফুটবলটা এখন অনেকটাই ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার তার দিকে চলে গেছে। ন্যাচারাল জায়গায় এটা নেই। খুব কম ব্রাজিলের আছে। অর্জনটা হুম। মোস্টলি তার ন্যাচারাল আ ইয়ার কারণেই একদম আ বিশ্বকাপের শুরু থেকে যে এতগুলো অর্জন ব্রাজিলের কিংবা লাতিন আমেরিকার যাদেরই। বাট এখন এটা অনেক বেশি ইনভেস্টমেন্ট বেসড, অনেক বেশি বায়োমেকানিক্স, স্পোর্টস সায়েন্স এবং মানে অনেক বেশি কৃত্রিমতার দিকে আসলে মানে যাচ্ছে। যেখানে ফাইন্যান্সিয়ালি অ্যান্ড পলিসির দিক থেকে যারা বেটার করতে পারবে তারাই আসলে সামনের দিনে ভালো করবে। আপনার জন্য আমার একটা ভিডিও আছে ভাই। ভাই আমরা হামজাকে তো আপনি ক্লোজ থেকে দেখেছেন। ওর মাইন্ডসেট কেমন? আম আই থিংক আ যখন ১ম দেখা হয়, হুম। আমি অফিসেই ছিলাম। আ তাবিদ ভাই আ আ নিয়ে আসলেন। অ্যান্ড তখন আই থিংক একটা মুভমেন্টও চলছিল ফুটবলের হুম। ইয়ে নিয়ে। আ তো হামজা আসার পরে আমি ওর সাথে ইংলিশে কথা বলা শুরু করেছিলাম আরকি। তো তারপরে সে আনসার দিল সিলেটি ভাষায়। আচ্ছা। অ্যান্ড তো পরে তাবিদ ভাই বলল যে বাংলাও পারে আরকি। আ তো আ আমি আসলে ভাবতে পারিনি যে সে বাংলায় আ কথা বলতে পারবে। কারণ এর আগে লেস্টার সিটিতে যখন তাকে খেলতে দেখেছি হুম। মনে হয় নাই যে বাংলায়। না তো আমার খুবই রিয়াল মনে হইছে অ্যান্ড মানে খুবই আ আ হয় না যে অনেক স্টারকে দূর থেকে দেখে মনে হয় যে স আ বাট আ খুব সাধারণভাবে সে মিশে যেতে পারে অ্যান্ড আম আ আ সে আই থিংক আম বাংলাদেশকে ধারণ করার যে ব্যাপারটা দীর্ঘদিন বাইরে থাকলেও, বাইরে বড় হলেও সেটা আমি দেখেছি হামজার মধ্যে আছে।
ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার এনি সিন্ডিকেট এক্সিস্ট ফুটবলে? উম, সম্ভবত থাকতেও পারে, মানে এখনও থাকতে পারে আই থিঙ্ক। আমি প্র্যাকটিক্যালি যদি বলি, আমি নিজের আসলে যেটা আর যতটুকু আমার কার্যপরিধি তার বাইরে যাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু বাংলাদেশের মতো দেশে আসলে সবসময় প্রফেশনালি কাজ করাও একটু কঠিন টাফ। হয়ে যায়, টাফ হয়ে যায়। আগে আমরা দেখতাম যে স্পোর্টস মিনিস্টাররা এসে টিম অ্যানাউন্স করতো যে আসলে কে খেলবে না খেলবে, এটা তো সিলেক্টরের কাজ, এটা ইভেন বিসিবি প্রেসিডেন্টেরও কাজ না, কোনো ডিরেক্টরেরও কাজ না। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই প্র্যাকটিসগুলো ঠিক করা প্রয়োজন। সেই জায়গা থেকে আমি খুব বেশি ইন্টারনাল ইস্যুতে আমি ইন্টারফেয়ার করার না করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় বার্নিং কোশ্চেন হয়ে যায়, তখন বলতেই হয়। যেমন তাবিদ ভাইকে আমি অনেকবার বলছি যে সিন্ডিকেট সংক্রান্ত কিছু থাকলে ইউ নিড টু ডিল উইথ ইট, অ্যান্ড যদি আমার কোনো হেল্প লাগে আই এম অলওয়েজ দেয়ার। কিন্তু আমি যখন দায়িত্ব পাওয়ার পরে দেখি, তখন আমি প্রথম ম্যাচ বাংলাদেশ এবং নেপালের ম্যাচ দেখতে গিয়েছিলাম বসুন্ধরা কিংস অ্যারেনায়। আমাদের তো আসলে কোনো স্টেডিয়ামও ছিল না খেলার মতো, ইন্টারন্যাশনাল ম্যাচও সেখানে হতো। তো একটা ডিপেন্ডেন্সি হয়তো চলে স্বাভাবিকভাবেই আসছে। ছিল, এবং হ্যাঁ। বাফুফেটা শেষ দিকে যতটা দুর্বল হয়ে গেছিল, তো সেই জায়গা থেকে যাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, যাদের ফান্ডিং করার সক্ষমতা আছে, সেই দিকে একটা ঝুঁকে যাওয়ার প্রবণতা ছিল। আহ, আমি মনে করি যে ১ বছরে অনেকটাই সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি, এবং সামনের দিনে আই থিংক যারা বাফুফের পলিসি মেকার আছেন, ওনাদের সদিচ্ছাও আছে আমি দেখেছি। সামনের দিনে যদি থেকেও থাকে এখনো, আই থিংক সলভ হয়ে যাবে। ফুটবলের ফিউচারটা কেমন দেখছেন ভাইয়া বাংলাদেশে? ফিউচার আমি দেখছি ব্রাইট। তবে যেই পেসটা আমরা অর্জন করলাম এই লাস্ট 1 ইয়ারে, এই পেসটা ধরে রাখতে পারলে আমরা খুব দ্রুতই বেটার করতে পারবো। আমাদের মেবি ইন্ডিয়ার সাথে ম্যাচ জেতার পরে আমরা 3 ধাপ এগোলাম হুম, হুম। র্যাঙ্কিংয়ে। আমরা লাস্ট 9 ইয়ার্সে আমরা র্যাঙ্কিংয়ে একবারের জন্য আগে নেই, জাস্ট পেছনের দিকে গেছি, পেছনের দিকে গেছি। তো একসময় তো আমরা 150-র দিকেও ছিলাম, অ্যান্ড তো এখন মনে হয় 180 তে আছি আমরা, একদম লাস্টের দিকে বলতে গেলে। তো আহ, যেই পেজটা আমরা পেয়েছি, এটা যদি প্রপারলি কাজে লাগানো যায়, অ্যান্ড আসলে আহ, এটা আমি বলি সাধারণত, এখন হয়তো শুনতে অতটা ভালো লাগবে না। যারা বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসছেন, এটা অবশ্যই আমাদের জন্য ভালো, ফর এ গুড স্টার্ট, নতুনভাবে স্টার্ট করার জন্য। তবে এটা কোনো সলিউশন না আমাদের জন্য কখনোই। সাধারণত বলা হয়ে থাকে যে উপমহাদেশের মানুষজন আসলে জেনেটিক্যালি ফিট না ফর ফুটবল, বাট হামজার জেনেটিক্স তো বাংলাদেশি আসলে। কিন্তু সে যখন ওই লেভেলের ফ্যাসিলিটিস পেয়েছে, এবং ওই লেভেলের অ্যাডভান্স লেভেল ট্রেনিং অ্যান্ড সাপোর্টগুলো পেয়েছে, সে তো ওই যে একটা কথা বলা হয় যে জেনেটিক্যালি বাংলাদেশিরা বা উপমহাদেশের মানুষজন ফুটবলে ভালো না, ওই ধারণাটা থেকে বের হয়ে গেছে, ওই ধারণাটার ঊর্ধ্বে চলে গেছে। তো আমাদের লং টার্ম সলিউশন হচ্ছে নিজেদের ক্যাপাসিটিটা ওই পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে আমরা আরও হামজা প্রডিউস করতে পারি। আমাদের একদম আমাদের এখানে কোনো আসলে ক্যাপাসিটি নেই যে একটা ৬ বছরের বাচ্চা যার সম্ভাবনা আছে জেনেটিক্যালি, তাকে চেক করে তাকে ওই সময় থেকেই আসলে প্রিপেয়ার করার, বা ৭ বছরের একটা বাচ্চাকে। আমাদের বিকেএসপিতেও পড়াশোনাটা শুরু হয় ক্লাস 7 এর। ক্লাস 6 হ্যাঁ। 7 থেকে। তো আমরা একটা প্রোগ্রাম ইন্ট্রোডিউস করছি যেখানে আমরা ৬ বছরের বাচ্চা থেকে শুরু করছি। বিকেএসপিতে এখন এটা শুরু হতে যাচ্ছে হুম। কিছুদিন পর থেকেই। তো বাট আমাদের বিকেএসপিও অ্যাগেইন খুবই ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে যদি বলি, অনেক বেশি ডেভেলপ না আসলে। সো আমরা যখন নিজেদের মধ্যে ওই ইকোসিস্টেমটা তৈরি করতে পারবো, যেখানে আমরা হামজার মতো প্লেয়ার তৈরি করতে পারবো, এবং ওই চ্যানেলটা আমরা তৈরি করতে পারবো, এবং গ্রামে কিংবা অলিগলিতে খেলা যেই প্লেয়ারটার সম্ভাবনা আছে, যেই বাচ্চাটার সম্ভাবনা আছে, তাকে একটা চ্যানেল ফানেল তৈরি করে দিতে পারবো, তখন আমি মনে করব যে মানে আমরা কিছু একটা করতে পেরেছি। ট্রু ভাই, আপনি কিছুদিন আগে আপনার ফেসবুক পেজ থেকে একটা মনে হয় সম্ভবত অ্যানাউন্স আসছে, চাঁদপুরের একটা বাচ্চাকে সম্ভবত বিকেএসপিতে স্কলারশিপ দেওয়া হয়েছে। মুরাদ আর কি জানি নাম আর কি, যে সোহান। সোহান, হ্যাঁ। ওর ড্রিবলিংগুলা মানে বাংলাদেশে যে আসলে ট্যালেন্ট আছে, আমরা যদি ঠিক মতো গুলাকে নিয়ে আসতে পারি। আমাদের ধরেন যদি সেদিন কোহলির আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, আমি ইন্টারভিউর অনেক বড় ফ্যান, সো মানুষের স্পোর্টস দেখাচ্ছে, ইন্টারভিউ দেখলে আরও ইনসাইট জানা যায়।
ও খুব সুন্দর করে কথা বলছিল যে স্পোর্টস ইটসেলফ আ সাবজেক্ট। আমাদের যেমন হচ্ছে কেমিস্ট্রি একটা সাবজেক্ট, ফিজিক্স একটা সাবজেক্ট, আমাদের সেক্টর যেমন একটা ইঞ্জিনিয়ারিং হইতে পারে, ডক্টর হইতে পারে, যেমন স্পোর্টস ইটসেলফ এ সাবজেক্ট। আপনি যেটা বারবার বলছেন যে ভাই স্পোর্টসকে একটা সাবজেক্ট, একটা প্রফেশন হিসেবে নেওয়ার। সামি ভাই কিছুদিন আমার আগে পডকাস্ট আসছিল, তো উনি বলতেছিল যে নর্মালি যে মানুষগুলো ক্রিকেট খেলে এর মধ্যে 10% মানুষের প্রফেশন হচ্ছে ক্রিকেট। ক্রিকেট যারা খেলে না তাদের তো 100%ই বাদ, বাট যারা খেলে তাদের মধ্যে মাত্র 10% মানুষ হচ্ছে আসলে এদের হচ্ছে প্রফেশন হচ্ছে ক্রিকেট। অনেক প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার ভাইয়া দেখি ফুড ডেলিভারি করে, অনেকে নীলক্ষেতে বই বিক্রি করে, বাট তারা হচ্ছে আবার সিজনে হচ্ছে প্রিমিয়ার লিগ খেলে। সো আমাদের দেশে আপনি দেখবেন যে প্রত্যেকটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে আমরা তো চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত যাই, বাট যখনই আবার রিয়েল টিমটা আসে তখনই আবার আমরা আর উঠতে পারি না। তার মানে কি আমাদের ট্যালেন্ট আছে ভাইয়া, যদি ঠিক মতো ওগুলোকে ইউটিলাইজ করা যায়। যেমন ইন্ডিয়াতে আপনার হচ্ছে বায়োমেক বায়ো বায়োমেকানিক্স। বায়োমেকানিক্স একটা হচ্ছে সেক্টর তৈরি হয়েছে। ইন্ডিয়ার একটা আইপিএল এ সম্ভবত আম্পায়ার একটা আপনার ম্যাচ পরিচালনা করলে 4 লাখ 4.5 লাখ টাকা পায়। ও নিজেকে ইমপ্রুভ করে। আমাদের বাংলাদেশ সম্ভবত মুকুল ভাইরা 20-25 হাজার টাকা পায় পার বিপিএল এ। সো আমাদের ইকোসিস্টেমটা আসলে এমনভাবে তৈরি না যেখান থেকে আমাদের র ট্যালেন্ট থাকা সত্ত্বেও আসলে আমরা এই যে লিড দিব আসলে দুনিয়াতে বা স্পোর্টস এটা পারছি না আরকি। যেটা আপনি বারবার বলছেন যে আমাদের বাজেট, ইকোসিস্টেম এগুলো যদি ঠিক হয় তাহলে আমরা মনে হয় আসলে ফাইট করব সব দিক থেকে। আমাদের আমি যেটা ১ম এ বললাম যে হুম, এটা একেবারে ন্যাশনালি অ্যাপ্রোচ নিতে হবে যদি স্পোর্টসকে আমরা স্পোর্টস থেকে কিছু হুম, অর্জন করতে চাই। এটা একটা মিনিস্ট্রি দিয়ে হয় না এবং বাংলাদেশে হিস্টরিক্যালি বাংলাদেশের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রিটা মানে যেই পলিটিক্যাল গভর্নমেন্টই আসলে আসে তার একেবারে মিনিস্টারদের মধ্যে উম একেবারে লেস ইম্পোর্টেন্ট লোকটাকে এখানে বসানো হয় এবং তার আসলে ক্যাবিনেটেও ওই সক্ষমতা থাকে না কোনো পলিসি বা পাস করিয়ে নিয়ে আসার এবং বাজেট বৃদ্ধি করার হুম, এবং স্পোর্টস কে কিছু এনে দেওয়ার এবং দেখা যায় যে পেছনের দিকের লোক হওয়ার কারণে তার এডুকেশনাল পড়াশোনা, কোয়ালিফিকেশনও ভালো থাকে হ্যাঁ, না। তার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট স্পোর্টসও ভালো থাকে না। আমরা কয়জন স্পোর্টস মিনিস্টারকে চিনি আসলে? আমরা চিনি আচ্ছা না। জাহিদ। আমরা বিসিবি সভাপতিদেরকে বোধহয় চিনি। হ্যাঁ, ফর দ্য গ্ল্যামার যেটা বিসিবি পায় ক্রিকেটের জন্য। কিন্তু স্পোর্টস মিনিস্টার কয়জনকে আমরা চিনি? মানে নাম নেয়ার জন্য বললে জেনারেলি রাস্তায় গিয়ে যদি জিজ্ঞেস করেন হয়তো খুব মানুষ কম মানুষই খুব কম পারবে। মানুষের নাম আসলে নিতে পারবে অথবা কারো নামই হয়তো নিতে পারবে না। হুম, কারণ একেবারে লেস ইম্পোর্টেন্ট একজন ব্যক্তিকে সেখানে দেওয়া হয়। এখান থেকে বোঝা যায় যে আসলে আমাদের প্রায়োরিটিস এর মধ্যে স্পোর্টস নাই এবং আনটিল প্রায়োরিটিস এর মধ্যে স্পোর্টস আসবে না ততক্ষণ পর্যন্ত আসলে খুব বেশি আ অর্জন প্রত্যাশা করাটাও আই থিংক রিয়েলিটির সাথে এটা ম্যাচ করবে না। তো আ আমাদের যতটুকুই আসলে রিসোর্স আছে এবং আম সেটাকেও যদি প্রপারলি কাজে লাগানো যায়, আমি দেখেছি যে আম আর আমরা যেখানে আছি এখান থেকে কয়েক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের প্রতিটা জেলাতেই আসলে স্টেডিয়াম আছে। কিন্তু অধিকাংশ জেলা স্টেডিয়ামই আসলে মাদকের আড্ডা ছাড়া তেমন কিছু হয় না। আ এবং কিছু জায়গায় জেলা স্টেডিয়ামটাই হচ্ছে ওইখানকার যে ড্রাগ ট্রাফিকিং এর মানে ড্রাগ হুম, আ লেনদেনের একটা মেইন হাব হয়ে গেছে। আ এবং আম গরু চড়ায় খুব বাজে অবস্থা। আসলে খেলাধুলা হয় না। আম একটা গ্রামের মাঠেও যে পরিমাণ খেলা হয়, স্টেডিয়ামেও সেই পরিমাণ খেলা হয় না, ট্রু। রক্ষণাবেক্ষণ হয় না। তো এই রিসোর্স গুলাকে আমরা প্রাইমারিলি কাজে লাগাতে পারি নাই এবং আ সো খুব বেশি প্রত্যাশা করা I don't think যে আসলে ঠিক হবে যদি আমরা ওইভাবে মনোযোগটা না দেই। আ লিমিটেড রিসোর্স দিয়ে প্রপার পলিসি নিয়ে কাজ করলে তাও কয়েক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব, যেটা আমরা দেখলাম লাস্ট 1 ইয়ারে। অ্যান্ড আই থিংক আ নেক্সট যেই সরকারই আসুক তাদেরকে এটলিস্ট একটা ভালো লোক এখানে দেওয়া প্রয়োজন। এটলিস্ট পলিসি সাপোর্টটা দেওয়া প্রয়োজন যদি আ স্পোর্টসে আমরা আসলে ভালো করতে চাই। যেভাবে নেগলেক্টেড ছিল লাস্ট 50 ইয়ার্স, এইভাবে থাকলে হয়তো আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না আরকি। ট্রু। ভাই আপনারা দেখলাম একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটা হচ্ছে মাদ্রাসা ক্রিকেটটাকে নিয়ে আসা। তো এইটা আসলে শুরু হবে কিভাবে? কি করতে চাচ্ছেন? আম মাদ্রাসা ক্রিকেট এটা হচ্ছে বুলবুল ভাইয়ের একটা আইডিয়া। হুম, অ্যান্ড মাদ্রাসা স্টুডেন্টদেরকে বিকালে একটা সময় ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া এবং মাদ্রাসা টুর্নামেন্ট করার হুম, বিষয়ে ওনারা প্ল্যান করছেন।
তো এটাকে বিসিবির যতটুকু প্ল্যান আমি শুনেছি যে ওনারা এটাকে বিসিবির বিভিন্ন প্রোগ্রামের সাথে এই যে এজ এজ গ্রুপ, তারপরে ওই যে একটা টুর্নামেন্ট ডিপার্টমেন্ট আছে, এগুলোর সাথে ওনারা এটাকে মার্চ করে নেবেন এবং এটাকে বিসিবির ক্যালেন্ডারে কয়েকটা ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে ইনক্লুড করা হবে। তো আই থিঙ্ক সেখান থেকেও আমাদের ভালো ভালো প্লেয়ার উঠে আসার সম্ভাবনা আছে। ভাইয়া, হোয়াটস দ্য প্রসিডিউর ফর সাকিব আল হাসান টু প্লে ফর বাংলাদেশ? আই ডোন্ট থিঙ্ক যে এখন কোনো প্রসিডিওর আছে। আহ, প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে আসে তখন বিসিবির কয়েকজনই আসলে উদ্যোগ নিয়েছিলেন, যে আমরা দেখেছি যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় রেভলিউশন হওয়ার পরে একটা রিকনসিলিয়েশন প্রসেস হয়। জার্মানিতে এখনও চলছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নাজিদের রিকনসিলিয়েশন। তো বিসিবির কয়েকজন যারা সাকিব আল হাসানকে পছন্দ করেন, যারা চাচ্ছিলেন, এবং তারা আমাকেও বলেছিল, এবং ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন যে আম, পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের সাথে থাকা, এবং এই যে গণহত্যার দায়, সেটা থেকে বের হয়ে আসার একটা উপায় ওনারা বের করতে চেয়েছিলেন। এবং সেই উপায়ের অংশ হিসেবে ওনারা সাকিব আল হাসানকে অ্যাপ্রোচও করেছিলেন, যতটুকু ওনাদের থেকে আমি জেনেছি, টু অ্যাপোলোজাইজ অ্যান্ড, এবং হচ্ছে এই যে গণহত্যাটা হইল, এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করা, মানে উনি কোন সাইডে আছেন এটা ক্লিয়ার করা। আর একটা উদ্যোগ সিনিয়রদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি শেখ হাসিনার জন্মদিনে আই থিঙ্ক এটা পরিষ্কার হয়ে গেছে যে উনি কোন সাইডে আছেন। যখন আপনি অনেকেই আমাকে বলবে যে এটা হয়তো প্রফেশনাল না এটা বলা যে সাকিব আল হাসানকে খেলতে দেওয়া হবে না, কিন্তু যখন আমার শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা হয়, যখন ওই 2 বছরের বাচ্চাটার সাথে দেখা হয় যার বাবা আসলে মারা গেছে, এবং তাকে যে খুন করেছে, সেখানে যে শেখ হাসিনা যে হত্যাকাণ্ড ঘটাইছে, এটা নিয়ে তো আর কোনো, এটা এখন আদালতে প্রমাণিত, আমরা ভয়েস রেকর্ড পাইছি গুলি করার নির্দেশ দেওয়ার। তো এই লোকটাকেই যে এখন তার নেতা হিসেবে মানছে, এই বিভৎস হত্যাকারীকে, তাকে আবার আমি বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়া মানে ওই বাচ্চাটার প্রতি ইনজাস্টিস, যার বাবা মারা গিয়েছে, ওই মা বাবার প্রতি ইনজাস্টিস হয়ে যাবে যাদের ছেলে মারা গিয়েছে, অ্যান্ড বাংলাদেশের আরও কোটি কোটি মানুষের প্রতি ইনজাস্টিস করা হবে, যারা বিগত 16-17 বছরে টর্চার্ড হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক এটা এই জন্যই এই যে লাস্ট আমরা একটা উদ্যোগ নিলাম যে খেলোয়াড়দেরকে রাজনৈতিক কার্যক্রম থেকে, প্রচারণা থেকে বিরত রাখার ব্যাপারে। আর আমরা চাই না যে আমাদের আর কোনো ট্যালেন্ট সাকিব আল হাসানের মতো হয়ে যাক, আমাদের আর কোনো ট্যালেন্টের গায়ে আসলে রক্ত লাগুক। এবং আমি চাই না যে, আমি মনে করি যে আমাদের ক্রিকেটাররা এবং ফুটবলাররা বা যে কোনো ডিসিপ্লিনের ন্যাশনাল প্লেয়াররা, তারা যে কোনো দেশের অভ্যন্তরীণ দলাদলি, পক্ষ বিপক্ষ, এগুলোর মধ্যে আমি মনে করি তারা এই সব কিছুর ঊর্ধ্বে, তারা ন্যাশনাল, এবং তাদেরকে সবাই ওন করে। যখনই কেউ কোনো পার্টির হয়ে বা কারো হয়ে ইয়ে করতে যান, তখনই সে আসলে ওই পার্টির হয়ে যান, সে আর ন্যাশনাল থাকেন না। তখনই আসলে তাকে ন্যাশনালি সবার ওন করার যে জায়গাটা, সেটা আর থাকে না, তখনই তাকে নিয়ে পক্ষ বিপক্ষটা তৈরি হয়ে যায়। তো আমাদের প্লেয়ারদেরকে আই থিঙ্ক এই সব কিছুর ঊর্ধ্বে রাখাটা আমাদের স্পোর্টসের জন্যই জরুরি, এবং আমাদের যে রিসেন্ট এক্সপিরিয়েন্স, সেটা যেন আবার না হয়, তার জন্য জরুরি। ভাই, খুব ছোট করে একটা উত্তর দিবেন? আমরা লাস্ট একটু আলোচনা করছিলাম যে আর্ট অ্যান্ড পাওয়ার, আর্টিস্ট অ্যান্ড পাওয়ার। হয় কি, আমাদের একটা গভর্নমেন্টের একটা পিরিয়ড শেষ হয়ে গেলে কিছু আর্টিস্ট ইরিলেভেন্ট হয়ে যায়, আবার নতুন আর্টিস্ট উঠে আসে, আবার আরেকটা এই গভর্নমেন্ট চলে গেলে আবার ওরা ইরিলেভেন্ট হয়ে যায়। প্রত্যেকটা পাওয়ার মানে আপনার পিরিয়ডের সময় কিছু আর্টিস্ট ওই কেন্দ্রিক আর্ট ক্রিয়েট করে, হারায় গেলে আবার এরাও হারায় যায়। আমাদের আর্টিস্টগুলো আসলে কেন আইডল হতে পারে না ভাইয়া? আমাদের আর্টিস্টগুলো কেন আসলে হয় না যে আপনার সময়কে যে প্রশ্ন করা, সময়ের অন্যায়কে যে প্রশ্ন করা, সেই গাটসটা কেন রাখতে পারে না? বা আমাদের, আপনি দেখেন ভাই, মানে আলটিমেটলি স্পোর্টসের ক্ষেত্রে সাকিব আল হাসান একটা নাম ছিল, বাট এইটার ক্ষেত্রে সাকিব আল হাসান এখন হচ্ছে বিতর্কিত। মাস্টাফি একটা পুরো বাংলাদেশে একটা ন্যাশনাল নাম ছিল, সেটা হচ্ছে ভাগ হয়ে গিয়েছে। এই যে আর্টিস্টরা বা আর্টরা আলটিমেটলি বাংলাদেশে আইডল হয়ে উঠতে পারে না কেন ভাই?
আই থিঙ্ক ওই যে যেটা একটু আগে বললাম যে আমরা চাই তাদেরকে, বাংলাদেশের মানুষ তাদেরকে চায় যে সব কিছুর ঊর্ধ্বে রাখা, হুম, হুম। বাট হয়তো এটা যদিও সবার ব্যক্তিগত সিদ্ধান্ত, যেহেতু ন্যাশনাল প্লেয়াররা সব ডিসিপ্লিনেই তাদের ফেডারেশনের সাথে, মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি থাকে, ফলে আমরা সেখানে আমাদের রেগুলেশনসগুলো কাজে লাগাতে পারি, সেখানে আমাদের নিয়মগুলো কাজে লাগাতে পারি। বাট আর্টিস্ট হলে তো আসলে এটা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হয়ে যায় যে তারা কোন রাজনীতি করবেন বা কোন মতাদর্শকে তারা লালন করেন। আই থিঙ্ক কেউ যদি চায় যে সে কোনো পার্টির না হয়ে ন্যাশনাল হয়ে থাকবে এবং পুরো দেশের মানুষের, কোনো পক্ষ বিপক্ষের না, পুরো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকবে, তাহলে তাকে অবশ্যই এই দলাদলের ঊর্ধ্বে থাকা উচিত। এবং এটাই আমরা চেষ্টা করছি আমাদের প্লেয়ারদেরকে সকল ধরনের দলাদলি, পক্ষ বিপক্ষের ঊর্ধ্বে রাখার। জানি না কতটুকু পারা যাবে, বা জানি না এটা পরবর্তীতে যারা পলিসি মেকার হবেন তারা কতটুকু এটাকে আপহোল্ড করতে পারবেন, এই পলিসিটা রাখতে পারবেন বা বাস্তবায়ন করতে পারবেন। তবে বাকি আর্টিস্টদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ তাদের ডিসিশন। আই থিঙ্ক বাংলাদেশের মানুষ খুব সহজে বিশ্বাস করতে চায়, কিন্তু আমরাই সেই বিশ্বাসটা ধরে রাখতে পারি না, আর্টিস্টরাই সেই বিশ্বাসটা ধরে রাখতে পারেন না, তারাই বিভিন্ন দলাদলিতে চলে যান। আবার এমন অনেকে আছেন যারা কোনো দলাদলিতে যান না, তারা আবার সবার ঊর্ধ্বে থেকে যান। এটা আমরা শুধু বাংলাদেশের কথা বলবো না, উপমহাদেশে আরও বিভিন্ন দেশে আমরা দেখেছি যে আর্টিস্টরা বিভিন্ন দলের হয়ে কথা বলছেন। কিন্তু কিছু মানুষজন আছেন, যেমন আপনি শাহরুখ খানকে আই থিঙ্ক দেখবেন না যে কোনো দলের হয়ে প্রচারণায় যাইতে, কিন্তু আবার আরও অনেক আর্টিস্ট আছে যারা হয়তো বিজেপির হয়ে প্রচারণায় যায় বা কংগ্রেসের হয়ে প্রচারণায় যায়, কিন্তু তার লেভেলটা তো আর শাহরুখ খানের লেভেলে থাকে না। যেদিন শাহরুখ খান কোনো দলের হয়ে প্রচারণায় যাবেন তখন উনি বাকি অডিয়েন্সদেরকে হারাবেন, অ্যান্ড তখন আর তার ওই ন্যাশনাল জায়গাটা থাকবে না। আই থিঙ্ক বাংলাদেশের আর্টিস্টরাও এটা ফলো করতে পারেন। আর ইউ ফ্যান অফ শাহরুখ খান? মনে হয় না খুব বেশি একটা। প্রথমত এই কোশ্চিনের এই অ্যান্সার আমি জীবনের প্রথম পাইছি। দ্বিতীয়ত কেউ চিন্তা করে মনে হয় না বলছে, এটাও আমি প্রথমবার পেয়েছি আজকে। বাট ওনার চার্মসটাও ভালো লাগে, ওনার যে ধরেন মানে ইউ আর নট আ ফ্যান, বাট ওনার কোন জিনিসটা ভালো লাগে আসলে, যদি ভালো লাগে বলি? অ্যাগেইন হার্ড ওয়ার্ক। আই থিঙ্ক আমরা যখন থেকে মুভি দেখা শুরু করছি তখনই তো ওনারা মিড লাইফ ক্রস করে ফেলছেন, বা স্টিল নাও ফিটনেস ধরে রাখা, ইন্ডাস্ট্রিতে রেলেভেন্ট থাকা, এটার জন্য প্রচুর হার্ডওয়ার্কের প্রয়োজন আছে। সেদিন আয়মান ভাই বলতেছিল আর কি যে আপনার একটা মানুষ একটা কিছু করে স্টার হয়ে গেল, এটা একটা ব্যাপার, বাট স্টার হয়ে যাওয়ার পর হার্ডওয়ার্ক করাটা আসলে সবাই পারে না, যে ওই স্টারটাকে আপনি এটা লং টাইম ধরে হ্যাঁ, রাখাটা আই থিঙ্ক। আপনি শাহরুখ খানের কথা বলতে পারেন, রকের কথা বলতে পারেন, রণাল্ডোর কথা বলতে পারেন, যে স্টার হয়ে যাওয়ার পরও তার হার্ডওয়ার্ক করে আসলে ওই স্টারের জায়গাটাতেই আছে। ইয়েস। ভাই শীতকাল চলছে, এই সময়টা খুব প্রিয় জিনিস হচ্ছে খাবার। আপনার হাঁসের মাংস বাদে আর কি কি ভালো লাগে খাইতে শীতকালে? আসলে প্রিয় হাঁসের, খাবার কি? আমার ওইভাবে স্পেসিফিক কোনো প্রিয় খাবার নাই, ওকে। হাঁসের মাংস না আই গেস, বাট এটা বলার কারণে তখন ওইভাবে মার্কেট হয়ে গেছে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প বলি, যেহেতু আফটার দিস টাইম এই সময় আপনার যে কোনো জায়গায় যাইতে হলে অনেক নিয়ম সব কিছু মেনে যেতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় সবচেয়ে পছন্দের জায়গা কি ছিল বাংলাদেশ ভিজিট করা? ট্যুরের জন্য হতে পারে, যাওয়ার জন্য হতে পারে। বাংলাদেশ তো অনেক সুন্দর, কোন কোন জায়গায় ঘুরছেন, ভালো লাগছে ঘুরতে? উম, আমার খুব বেশি ঘোরাঘুরিটা হয় নাই, তবে অ্যাজ ইউজুয়াল সবাই প্রথমে গেলে কোথায় যায়? কক্সবাজার। তবে আমার পাহাড় খুব পছন্দ, আচ্ছা, কিন্তু কখনো ওইভাবে এক্সপ্লোর করার আসলে সময় সুযোগ হয়ে ওঠে নাই। আই থিঙ্ক সামনে ফ্রি টাইম পেলে চেষ্টা করব। ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন কোনটা? পাহাড় যেহেতু বললেন, কোন জায়গার পাহাড় দেখার ইচ্ছা আছে বা দেখতে খুব ইচ্ছা করে? আই থিঙ্ক আমার দিক থেকে অ্যাডভেঞ্চার বেশি পছন্দ, তো রিমোট কোথাও, যেটার খুব বেশি পরিচিত সবাই যায়, এর থেকে ভালো কোনো রিমোট কোথাও গিয়ে এক্সপ্লোর করাটা আই থিঙ্ক উড বি গুড। বাট ওটার জন্য অবশ্যই ওই এক্সপার্টিসটা লাগবে, গেইন করতে হবে এটা, না হলে গেলে আবার হারায় যাওয়া বা পড়ে গিয়ে ইয়ার সম্ভাবনা থাকে। না, নেটওয়ার্কের বাইরে থাকার অভ্যাস আছে আপনাদের, সো কয়েকদিন থাকতে পারবেন।
আমার ব্যক্তিগত ভাইয়া হচ্ছে মানে নেপাল, আমি জানি না আপনি নেপাল গেছেন কিনা, আই এম নট শিওর নেপাল গেছেন। সো পাহাড়িদের জন্য নেপাল হচ্ছে মানে আমাদের উপমহাদেশের জন্য একটা স্বর্গ টাইপের, যে ওদের অবশ্যই হিমালয় হুম। আবার কাছে আছে। অন্নপূর্ণা বেস্ট ট্র্যাক আছে একটা, ওটা নাকি অলরেডি ওয়ান অফ দ্য ফাইনেস্ট বা সুন্দর একটা হচ্ছে ট্রাভেল ট্র্যাক। এই যে পাওয়ারের যে মানে পাওয়ার না, যে দায়িত্বে যে পুরোটা সময় আছেন, কোনোদিন মনে হয়েছে যে মানে এক্সট্রিম একটা ডে চলে আসছে, একদম লো ফিল করতেছেন, ওই টাইমে আসলে নিজেকে সজীব রাখেন কিভাবে বা পুশ করেন কিভাবে? তো এটা কোনো একদিন মনে হয়েছে এরকম না, অনেক সময়ই হুম। মনে হয়েছে। তো এই জন্য স্পেসিফিক করাটা মুশকিল। বাট আমি খুব বেশি হতাশ হই নাই, বা হতাশ হইলেও হতাশাটা আমার আসলে থাকে না, বা এটা ধরে রাখতে পারি না হয়তো। আহ, আমি সবসময় হোপফুল থাকি, হুম। থাকার চেষ্টা করি। অ্যান্ড ফলে খুব বেশি প্যারা হয়ে গেছে এরকম কোনো দিন মনে হয় নাই এখন পর্যন্ত। বাট কোনো একটা চাপ আসলে আমি সাথে সাথে চেষ্টা করি যে এখান থেকে কীভাবে বের হওয়া যায়। আহ, মা- আহ, ওই চাপের কারণে ডিপ্রেস হওয়ার থেকে আমি কোনো একটা ওয়ে ডিসকভার করার দিকে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করি। লাইফে কোনো ডিপ্রেশন আসে না ওইভাবে? উম, আসে, কিন্তু খুব বেশি স্থায়িত্ব পায় না আর কি, আই থিঙ্ক। কাজের চাপে? কাজের চাপে ডিপ্রেশন আসে নাই কখনো ওইভাবে। কিন্তু ফিজিক্যালি উইক ফিল করা এটা তো হয়, প্রায়ই হয়। হুম, হুম। কারণ দেখা যায় যে এখন একটু কম, বাট শুরুর দিকে 18 ঘন্টাও কাজ করতে হয়েছে, অনেক সময় রাতেও দেখা গেছে যে মানে শুরুর দিকে যেটা ছিল, হুম, এই হুম। সরকারের শুরুর দিকে প্রতিদিন 100-200 আন্দোলন হচ্ছে, ডিল করতে হচ্ছে। কোথাও প্রতি বিপ্লব হলো কিনা, আবার পতিত আওয়ামী লীগ নানাভাবে স্যাবোটেজ করার চেষ্টা করছে। তো তখন অনেক বেশি প্রেশার ছিল, এখনও আছে, বাট ওই সময়ের তুলনায় অনেকটাই কম। আপনার ফেভারিট স্পোর্টস কি, মানে নিজে খেলতে ভালোবাসেন? আহ, ওইটা তো আমি ফেভারিট আসলে ফুটবল ক্রিকেটের মধ্যে বলে ফুটবল, বাট হুম। স্পেসিফিক কোনোটাকে ফেভারিট আসলে বলবো না। আমি সাধারণত এখানে আমি এক্সপ্লোর করাটা পছন্দ করি। আমি এখন মাঝে মধ্যে ব্যাডমিন্টন খেলি, লন টেনিস খেলা হয়, প্যাডেল টেনিসও খেলা হয়, ফুটবল তো খেলা হয় মাঝে মধ্যে। আহ, এখানে আমার ইচ্ছা আছে যে আরও কিছু স্পোর্টসে এক্সপ্লোর করা, খেলে দেখা যায় আসলে কীরকম। অনেকগুলো স্পোর্টসের আমি এবার মানে দায়িত্বে আসার পরে নতুন নতুন নাম শুনেছি। আমাদের 55টা ফেডারেশন, 55টা ডিসিপ্লিন, এবং এই ডিসিপ্লিনের বাইরেও আরও অনেকগুলো সাব ডিসিপ্লিন আছে। মোর দেন 100 হবে। সো এক্সপ্লোর করার অনেক কিছু আছে স্পোর্টসের মধ্যে। আমি ফ্রি টাইম পেলে আই থিঙ্ক আমি এক্সপ্লোর করবো আরও কিছু কিছু স্পোর্টসে। ভাই আপনি তো প্রায় ঢাকা শহর ঘুরেন, আপনার কোন টাইমে সবচেয়ে বেশি খারাপ লাগে বা ডিপ্রেশন কাজ করে ঢাকার কোন চিত্র দেখলে? প্রথমত ঢাকায় বের হলেই ঢাকার স্বাভাবিক চিত্র, যে বিশেষ করে শীতকালে যারা পথশিশু আছে, বা যারা হচ্ছে রাস্তার পাশে থাকেন বা ঘুমান, আম, তাদের লাইফটা, এটা আমার মনে হয় যে শুধু আমি না, ঢাকায় যারা আম, আহ, থাকেন প্রায় সবার জন্যই এটা একটা ডিপ্রেসিং পিকচার, যে এই যে একটা বাচ্চা তার জীবনটাই এভাবে শুরু হচ্ছে বা চলছে। এবং শুধু পথশিশু না, ঢাকায় উম, অনেক পরিমাণে বস্তি আছে আমরা জানি, এবং এটা আমাদের বাস্তবতা। আহ, আমরা এটা খুব দ্রুত সময়ের মধ্যে খুব বেশি কিছু করতে পারবো না অ্যাবাউট দ্যাট। এবং সেখানে যেই আমরা তো থাকি নর্মাল বাসায়, হুম, হুম। দেখা যায় যে আমাদের বাসায় ফ্যান থাকে, এসি থাকে, শীতের সময় হিটার থাকে। বাট যারা রাস্তায় থাকে তাদের লাইফটা মানে খুবই কষ্টকর। যখন ওইটা দেখি, ওইটা খুবই আহ, উম, মানবিক একটা বিষয়। সুযোগ পেলে কখনো এদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করতে চান? অবশ্যই সাধারণত আমাদের দেশে এদের জন্য যেভাবে কাজ করা হয় সেটা খুবই অ্যাডহক বেসিসে কাজ করা হয়, হুম। যেমন শীত আসলে কম্বল দেয়া, আম, বা অনেক রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন ছোট একটা ঘর করে দেয়া। বাট আমার মনে হয় যে এগুলো তো কোনো স্থায়ী সমাধান না, এবং এটা ওভার দ্য টাইম প্রতি বছরই আসে, শীত প্রতি বছরই করতে হয়।
তো আ এটা আ আমাদের পলিসি মেকারদের এখানে আরো কাজ করার সুযোগ আছে। এখানে আ যেই আম এই যে ক্যাপিটালিজমে এটা বাস্তবতা যে সম্পত্তি একটা ছোট অংশের হাতেই থাকে। তো সেখানে এটলিস্ট একটা ব্যালেন্স নিয়ে আসার খুব বেশি আনা সম্ভব না বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায়। তবে মোটামুটি একটা ব্যালেন্স নিয়ে আসার মতো করে পলিসি নেয়া যেতে পারে। আ এবং আ তাদের ক্ষেত্রে আ ওয়েলফেয়ার আরো বাড়ানো যেতে পারে এবং সাস্টেইনেবল ওয়েলফেয়ার বাড়ানো যেতে পারে। জাস্ট ওয়েলফেয়ার বলতে আমরা যেটা বুঝি যে কিছু দিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য হেল্প করা আ এবং আমাদের এডুকেশনাল সিস্টেম থেকে শুরু করে আ স্বাস্থ্যসেবা তাদের জন্য এফোর্ডেবল করা। এই জায়গাগুলোতে আমি আই থিংক যে পলিসিতে অনেক বেশি কাজ করার সুযোগ আছে। ভাইয়া আমার যে টপিকটা নিয়ে এখন কথা বলবো, আমি শিওর আমাদের বাংলাদেশে যত মানুষজন আছে তারা ডিপ্রেশনে পড়লে ওই জিনিসগুলো দেখলে ওদের ডিপ্রেশন কেটে যায় বা জোকসের দরকার হলে ওই জায়গাগুলোতে যায়। এই যে ইন্ডিয়ার মিডিয়া, বিশেষ করে কিছু হুম, তো চ্যানেল আছেই, হ্যাঁ, হুম, এদের যে সংবাদ মানে ডিসপ্লে করার যে সিস্টেম, আপনার তারপরে যে মিস ইনফরমেশন বাংলাদেশ সম্পর্কে কিছুদিন আগে দিয়েছে যে বাংলাদেশে হচ্ছে খাদ্য সংকট চলছে, হ্যাঁ, আপনার আসলে টেক কি, আপনার কি মানে ফিলিংস কি ওদের নিউজগুলো দেখে কি মনে হয়? মোস্ট অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া তো ইন্ডিয়াতেই একটা জোকের মতো হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। খুব কম ইন্ডিয়ান মিডিয়া আছে যেটাকে ইন্ডিয়ার মানুষজনই সিরিয়াসলি নেই। আসলে সিরিয়াসলি নেয় বা ট্রাস্ট করে। তো ওরা কি বলে? গদি মিডিয়া। হুম, ইন্ডিয়ান লোকজন এই ওয়ার্ডটা বেশি ইউজ করে। তো আ এইখানে একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকার কারণে বাংলাদেশের বিরুদ্ধে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন গুলা খুব তুলনামূলক কম ছিল। তবে যখনই এখান থেকে এই প্রো ইন্ডিয়ান গভর্নমেন্টের পতন হলো, তখন থেকে এটা ভয়াবহভাবে অ্যা হুম, শুরু হলো এবং একটা আ মিস ইনফরমেশন ওয়ার আমাদের এগেইনস্ট এ তারা করতে থাকলো। বিশেষ করে ওদের কিছু মিডিয়ার তো ইন্টারন্যাশনাল আউটরিচ আছে। হুম, হুম। ফলে যেটা হয় যে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে এক ধরনের ফ্রেমিং করার চেষ্টা তারা করলো। বাট আনফরচুনেটলি তারা ফেইল করেছে বিকজ অফ দেয়ার রেপুটেশন। অলরেডি যেটা খুবই খারাপ অবস্থায় আছে। যে কারণে এই মিস ইনফরমেশনগুলো ইন্টারন্যাশনালি তারা আসলে সেল করতে পারে নাই। বাট এটা অলওয়েজ একটা ডিস্টার্ব আমাদের জন্য। আম আ আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস টিম, হুম। ওনাদেরকে দেখি প্রায়ই ফ্যাক্ট চেক করতে হয় যে ইন্ডিয়ান মিডিয়াতে এটা ভুয়া, ওইটা ভুয়া। বিভিন্ন সময়ের ফুটেজ ব্যবহার করে, বিভিন্ন দেশের ফুটেজ ব্যবহার করে করা হয়। আবার এখন আম আওয়ামী লীগের যারা আম আছেন, ওদের তো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ক্যাপাসিটি হুম, ছিল হুম। এবং এখনো আছে। তারাও বিভিন্ন ধরনের আ মিস ইনফরমেশন ছড়ানো, ডিসইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রে আ কোনো অংশেই কম না আরকি। হ্যাঁ। এটা ভাই ওই যে মানে কিছুই ওদের তো কিছু সাইড আছে। যেমন হচ্ছে হিন্দু ব্যাপারটাকে নিয়ে যে হিন্দুরা হচ্ছে ক্ষতির সম্মুখীনে আছে। তারপর হচ্ছে যে আ আমাদের দেশ যে আসলে আস্তে, আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। পাকিস্তান থেকে যে অস্ত্র আসছে, এই যে ব্যাপারগুলা ওদের তো পিক পয়েন্ট। এগুলা নিয়ে তো কথাবার্তা বলছিল। তবে ওদের ২ টা ইউটিউবার আছে। আমি মনে হয় আমি সিউর নামও জানেন। দেশভক্ত আর হচ্ছে ধুবরাটি। এরা নিজেরাই হচ্ছে যে ওদের এগেইনস্ট এ বলে যে এটা আসলে সত্য না। এটা অন্য সময়ের ফুটেজ আমাদের জন্য আসলে মানে ওই যে আপনার যে পূজাটা গেল, পূজার সময়ও ইচ্ছামতো ইনফরমেশন মানে ডিসইনফরমেশন ছড়িয়েছে যে বাংলাদেশে হিন্দুরা খুব খাতারনাক অবস্থায় আছে, এই অবস্থায় আরকি। তো এইটা আসলেও টিকে না। কারণ ওদেরই যারা হচ্ছে অ্যাকসেপ্টেড মিডিয়া বা অ্যাকসেপ্টেড যারা পার্সোনালিটি, সচেতন আছে, হ্যাঁ, তারাই অ্যাওয়ারনেস আসলে মনে করে যে না এগুলোর কোনো এটা কেয়ার ডিবাঙ্ক নাই। করতে সহায়তা হেল্প হুম। করে অনেক ক্ষেত্রে। আপনার কি কখনো ইন্ডিয়া মিডিয়া রিচ করছিল ইন্টারভিউর জন্য? উম আ ইন্ডিয়ান বিভিন্ন পোর্টালে আ আমি অলরেডি কয়েকবার সাক্ষাৎকার হুম, হুম। আ দিয়েছি। অ্যান্ড প্রায়ই রিচ আউট করে। সবসময় হয়তো দেওয়া হয় না। আম আ আ ওদের ১ম দিকে ওদের আবার অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার হচ্ছে এই লোকাল স্টেশনটা রিজিওনাল স্টেশন ইন্ডিয়ায়। ফলে তারাও আ ইন্ডিয়া থেকে অনেক জার্নালিস্টই এসছে ইন্টারভিউ নেওয়ার জন্য। হুম, বিশেষ হুম। করে ১ম দিকে এই রেভলিউশন নিয়ে। তখন অনেক সময় এনগেজমেন্ট হয়েছে। বাট আমি চেষ্টা করি যে আ যেই মিডিয়াগুলো আসলে ওইরকম ক্রেডিবিলিটি আছে তাদেরকে ইন্টারভিউ দেয়ার। এর বাইরে যারা সো কল্ড গদি মিডিয়া তাদেরকে একটু এভয়েড করাই বেটার আই থিংক। ট্রু। ভাই একটা মানে বাংলাদেশের
এবং ইন্ডিয়া বা সাবকন্টিনেন্ট আপনি দেখেন যে আমাদের আশেপাশে যে নেপাল আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, সবগুলোর সাথেই ইন্ডিয়ার হচ্ছে যে আপনার একটা মানে খুব ভালো সম্পর্কটা আর নাই। যেটা আপনার হইতে পারতো যে একটা গার্ডিয়ান হিসেবে একটা রোল প্লে করতে পারতো। বাট ওরা কিং হিসাবে আসতে চেয়েছে। যে না আমাদের কথাই মানতে হবে। সম্ভবত ওদের ওই যে একটা আ আ অব অ অভুক্ত কি বা ভারত সম্ভবত একটা ইয়ে আছে, ফিলোসফি আছে। হুম। যে ভারত হচ্ছে একদম পুরা উপমহাদেশ নিয়ে নিলে ভারত হবে। আপনার কাছে একটা মনে হয় কি ভাই আইডিয়াল একটা ভারত-বাংলাদেশ সম্পর্ক কেমন হওয়া উচিত আসলে? আম ইন্ডিয়ার সাথে সাবকন্টিনেন্টের বাকি দেশগুলোর হুম, সম্পর্ক খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা আমি দেখি সেটা হচ্ছে তাদের অ্যাগ্রেসিভ হুম, হুম, ক্যারেক্টার, যেটা আমরাও আগ্রাসনের বিরুদ্ধে এখানে অনেক সময় আন্দোলন করেছি। মোদি বিরোধী আন্দোলন হুম, 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 আমরা অ্যাক্টিভলি করেছি আমি। আবরার ফাহাদ আ যখন একটা স্ট্যাটাস দেওয়ার কারণে মারা গেল, হুম, তাকে যখন হত্যা করা হলো, তখন আমরা মুভমেন্ট করেছি। এই যে একটা অ্যাগ্রেসিভ ক্যারেক্টার আ আম আ ডিপ্লোম্যাটিক্যালি এবং একই সাথে তাদের লোকাল আ যে রিসোর্স আছে বাংলাদেশে, হুম, হুম, তাদেরকে দিয়েও এক ধরনের আগ্রাসন চালানোর যেই মানসিকতা, এটার কারণেই আমার মনে হয় সাবকন্টিনেন্টের দেশগুলো আসলে এই জায়গাটায় থাকতে পারে নাই এবং তারাও তাদের সাথে একটা গুড রিলেশন রাখতে পারে নাই। এখনও আমাদেরকে যেই ফাইটটা করতে হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের আম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাঝেমধ্যে বলেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেন যে আ বা আ ভারত আমাদের উপরে প্রভুত্ব করতে পারবে না। ইদানিং বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে উনার আগের কিছু বক্তব্য আসছে হুম, হুম, হুম। যে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু কেউ যদি প্রভু হতে চায় তাহলে সেটা আমরা মেনে নিব না। তো এটা অনেক ক্ষেত্রে তারা পেরেছে শেখ হাসিনার সরকার যতদিন ছিল। আ কিন্তু আ আম আ এখন আর সেই পরিবেশটা নেই এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আইডিয়ালি আম বন্ধুত্বের হতে পারে। তবে এটা বন্ধুত্ব যেমন হয় সেরকম হতে হবে। এটা সাবমিসিভ বা অ্যাগ্রেসিভ জায়গা থেকে হলে হবে না। আবার আম আ ডিপ্লোম্যাটিক্যালি হয় না যে তাকে আমি একটা সুবিধা দিলাম, সে আমাকে আবার একটা সুবিধা হ্যাঁ, দেয়া। এটা তো বিভিন্ন ক্ষেত্রে হয়। যেমন আ ইউএই আমাদেরকে যে যারা গণঅভ্যুত্থানে আন্দোলন করে বন্দী হলো, তাদেরকে ফেরত দিয়েছে। এর বিপরীতে দেখা গেল যে তারা কোনো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বাংলাদেশের ভোট চাইতে পারে। যে হয় না তাদের কোনো একটা তাদের পক্ষে ইন্টারন্যাশনাল, সমর্থন হ্যাঁ, তাদের দেওয়া পক্ষে আরকি। সমর্থন হ্যাঁ, চাইতে হ্যাঁ। পারে বা চাইতে পারে। তো এটা একটা গিভ অ্যান্ড টেক রিলেশন, একটা স আ বেসিসে। কিন্তু আ আ শুধু আপনি আমার থেকে নিবেনই, আর কিছু আমাকে কিছু দিবেন দিবেন না। না এইভাবে এবং মনে সম্পর্ক করবেন যে হয় না। I should be okay with that, এই ধরনের রিলেশন হওয়া উচিত না। যেমন শেখ হাসিনা একবার বলেছিল যে, "ইন্ডিয়াকে যা দিয়েছি আজীবন মনে আজীবন রাখবে।" ভুলতে পারবে না। হ্যাঁ, তো এরকম হুম। আজীবন মনে রাখার সম্পর্ক আমরা চাই না আরকি। ভাই কিছুদিন আগে আপনি নিউজ দেখেছেন সম্ভবত যে বিএসএফ আবার বাংলাদেশী মানুষদেরকে হত্যা করেছে। সম্ভবত ২ থেকে ৩ জনকে। কারণ ফেলানী হত্যা তো আছে। আপনি লাস্ট হচ্ছে ফুটবল ম্যাচে দেখবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ফুটবল ম্যাচ সেখানে বিশাল একটা পোস্টার টাঙানো হয়েছিল আরকি। তো এই যে বিএসএফ এর যে আগ্রাসন এত বছর ধরে এখনো চলছে, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন বা আ সীমান্ত হত্যার দিক থেকে আমি মনে করি যে মানে স্ট্যাটিস্টিক্যালিও পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে এরকম হুম, এত সীমান্তে হতে পরিমাণে হয়। হ্যাঁ। সীমান্তে হত্যার মতো ঘটনাগুলো ঘটে। এটা নানা ধরনের জাস্টিফিকেশন দেয়া হয়। কিন্তু আম ব্যাক ইন আ মানে আর্লি 2000 হুম, যখন পর্যন্ত বিডিআর শক্তিশালী ভূমিকায় ছিল, তখন পর্যন্ত আমরা আসলে আমরা যদি এর আগের স্ট্যাটিস্টিক্স দেখি এবং এর পরের স্ট্যাটিস্টিক্স দেখি আওয়ামী লীগের সময়ের, এটার মধ্যে বিশাল একটা ফারাক রয়েছে। এবং ইভেন আম আ এই সরকারের সাথে তো ভারত খুব স্বাভাবিক সম্পর্কে নাই। তারপরেও আ এই সরকারের বিগত ১ বছরে যত সীমান্ত হত্যা হয়েছে, এর থেকে অনেক বেশি হয়েছে আওয়ামী লীগের সময়ে। আম এইটা হচ্ছে অনেকটা মোরাল আ দিক থেকেও যখন আপনি স্ট্রংলি স্ট্যান্ড করেন, তখন হুম, হুম। আপনাকে আ ওই অ্যাগ্রেশনটা চালিয়ে যাওয়াটার ক্ষেত্রে তারা একটু দ্বিধাগ্রস্ত হয়। অ্যান্ড এটা নিয়ে আসলে পলিসিগতভাবে রাষ্ট্রের পক্ষ থেকে কখনো আমরা নাগরিকরা অনেক সময় আন্দোলন করেছি, অনেকে অনুসরণ করেছে এবং এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। কিন্তু রাষ্ট্রের তরফ থেকে যে ইন্টারন্যাশনালি স্পিক আউট করা যে এটা আমাদের একটা হুম, ক্রাইসিস, ইন্টারন্যাশনালি এটাকে অ্যাকনলেজ করা এবং অ্যাড্রেস করা। এটা কখনো তোলা যেমন হয় নাই। ইউএনজিএ তে যখন আমরা যাচ্ছি, তখন সেখানে এই বিষয়গুলা বলা, এটা তো কখনো হয় নাই। ফলে ইন্টারন্যাশনাল যে একটা প্রেশার, ডিপ্লোম্যাটিক প্রেশার ইন্ডিয়ার উপরে তৈরি করা, এই বিষয়টাকে নিয়ে এবং এই বিষয়টাকে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু হিসেবে তৈরি করা, এই স্ট্যাটিস্টিক্স গুলা পৃথিবীর মানুষকে জানানো, দেখানো। এটা তো আসলে রাষ্ট্রের পক্ষ থেকে ওইভাবে
করা হয় কখনোই নাই নেওয়া হয় নাই। এবং এখনও আমি মনে করি না যে খুব বেশি করা হচ্ছে, বাট আমার মনে হয় এটা করা প্রয়োজন। এটাকে একটা ইস্যু হিসেবে ইন্টারন্যাশনালি সামনে নিয়ে আসা প্রয়োজন, হুম, যাতে করে ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া প্রেশার ফিল করে নট টু ডু দ্যাট। এবং অবশ্যই বর্ডারেও আমাদের ওই আপফ্রন্ট অ্যাপ্রোচটা থাকা প্রয়োজন। যেমন আমাদের এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, হুম। উনিও বিডিআরে ছিলেন একটা সময়। তো উনি প্রায়ই বলেন যে বর্ডারে কেউ মানে পিঠ দেখাবে না। অ্যান্ড আমাদের আরেকজন উপদেষ্টাও বলে থাকেন। তো এই অ্যাপ্রোচটা আমাদের যারা সীমান্তরক্ষী আছেন, আমাদের জনগণের জন্য একটা অনার ফিল করার, প্রাউড ফিল করার একটা ব্যাপার আছে। এবং আমাদের সীমান্তরক্ষীদের জন্য একটা আ আ যে হ্যাঁ, তাদের ওরাও ব্যাকআপ পজিটিভ আছে। নিয়ে করে। দে হ্যাভ ব্যাকআপ যে গভর্নমেন্টের পক্ষ থেকে। সো আ এইটাও খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে সীমান্ত হত্যার সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি এটাকে ইস্যু হিসেবে তৈরি করা। অ্যান্ড আমরা আমাদের জায়গা থেকে একটা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে যে ফেলানি, হুম, হুম। ফেলানিকে স্মরণীয় করে রাখার জন্য এবং সীমান্ত হত্যাকে একটা ইস্যু হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরার জন্য গুলশানে যেই ডিপ্লোম্যাটিক এরিয়ায় যেই একটা রোডকে আমরা ফেলানি ফেলানি রোড। রোড হিসেবে নামকরণ করার চিন্তা করেছি। ফলে ডিপ্লোম্যাটরা যখন যাবে বিভিন্ন দেশের ওই রোডটা দিয়ে, হুম। দে ক্যান রিলেট এবং তারাও ওই স্টোরিটা আসলে জানার একটা আগ্রহ তাদের মধ্যে তৈরি হতে পারে। আম তার আ ভাইকেও সম্ভবত চাকরি দেওয়া হয়েছে পরিবারের কাউকে। হ্যাঁ, হুম। ফেলানির ভাইকে বিডিআরই চাকরি দেওয়া হয়েছে আচ্ছা। ইন্টারেস্টিংলি। অ্যান্ড আ এই যে তাদেরকে হিরো করে তোলা এবং আ এর মাধ্যমেই এই অ্যাওয়ারনেসটা তৈরি করা ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি আমাদের জন্য খুবই জরুরি। ট্রু ভাই। আপনি কি মনে করেন যে বিটিআর এর যে একটা আগের একটা ফর্ম ছিল, তারপর তো আবার নতুন একটা ফর্ম হয়েছে। নাম চেঞ্জ হয়েছে, বিভিন্ন এক্টিভিটিস চেঞ্জ হয়েছে, অনেক পাওয়ার নাই করে দেওয়া হয়েছে। এইটাই কি আসলে আ মানে আগের যে আমাদের বিডিআর ছিল, তাদের তো একটা শক্ত অবস্থান ছিল সবসময় সীমান্তে। তারা হচ্ছে সবসময় শক্ত অবস্থান ধরে রাখতো এবং প্রত্যেকটা আপনি তার আগে যদি যুদ্ধ বলেন বা কুমিল্লার সম্ভবত একটা জায়গায় যে কাহিনীগুলো ঘটেছে, ওইগুলো তো সবসময় সম্মুখ যোদ্ধা ছিল। এই যে বিটিআর এর যে রোলটা পরিবর্তন হলো, এটি কি আসলে ভারতের ওই আগ্রাসনটা বৃদ্ধি পাওয়ার কারণ? বা আ এটার তো একটা প্রভাব আছেই। আপনি হুম, যখন উম আ উম আ একটা প্রতিবেশী দেশকে আ এতটাই অ্যাগ্রেশন চালাতে পারবেন যে তার পলিসি মেকাররা তার নিজের বাহিনীকেই দুর্বল করছে। হুম, হুম, আ তখন তো আপনার জন্য সহজ হয়ে যায় যে তার উপরে অ্যাগ্রেশনটা আরো বাড়ানো বা আরো বেশি সাবমিসিভ ক্যারেক্টারটা ধারণ করা। তো আমাদের পলিসি মেকাররাই আনফরচুনেটলি আমাদের বাহিনীগুলোকে দুর্বল করেছে বিগত সময়ে। আ আ অ্যান্ড আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখেছি রিসেন্টলি আসলে যেই আ তদন্তের রিপোর্ট রিপোর্ট বেরিয়েছে। আসলো, দেখা গেল যে সরকারে বসে থেকে শেখ হাসিনা পরিবারের একজন কোঅর্ডিনেট করে আমাদের আম এ এই যে ঘটনাটা ঘটালো, আ ২ টা বাহিনীর মধ্যে আম আ এই সংঘর্ষ ষড়যন্ত্র লাগে করে সংঘর্ষ ঘটে। তৈরি করা, দূরত্ব তৈরি করা এবং তার ফলাফল হিসেবে একটা বাহিনীকে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বাহিনী যারা বর্ডারে হুম, আমাদেরকে হুম, নিরাপত্তা দিয়ে থাকেন। আম আ যারা আম দিনরাত না ঘুমিয়ে আমাদের আ শান্তির ঘুমটা নিশ্চিত করেন, তাদেরকে দুর্বল করে দেওয়া হলো আ পলিসিগতভাবে। তবে এই সরকারে কয়েকটা উদ্যোগ নিয়েছে। যেমন তাদের কাছে যে অস্ত্র ছিল আ উম আ সেটার তাদের ক্যাপাসিটি বিল্ডিং হুম, করা হুম। বিভিন্নভাবে। আ তো আমি তো আইনশৃঙ্খলা কমিটির একজন মেম্বার। তো ওই কমিটিতে কয়েকবার আলোচনা হয়েছিল তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যাপারে। যে তারা কি ধরনের অস্ত্র রাখতে পারবে, কি ধরনের অস্ত্র রাখতে পারবে না। সেখানেও তাদেরকে আরেকটু এম্পাওয়ার করা। তো আই থিংক আ যেকোনো সরকারই আসুক, একটা জায়গায় আমাদের অলওয়েজ হচ্ছে আনকম্প্রোমাইজড থাকা উচিত। যেকোনো ডিপ্লোম্যাটিক রিলেশনই থাকুক আমাদের হুম, যেকোনো হুম। দেশের সাথেই, আমাদের সেনাবাহিনী যারা আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স, এবং আমাদের অন্যান্য বাহিনী যারা আ বাংলাদেশকে রক্ষা করে একেবারে সবচেয়ে বাজে সিচুয়েশনে যারা আপফ্রন্ট আসবে, জীবন দিবে, তাদেরকে কখনো আ লো ফিল না করানো, তাদেরকে নীতিগতভাবে কখনো আ উম আ অবহেলা না করা এবং তাদেরকে সবসময় উম আ
প্রায়োরিটিতে রেখে এগিয়ে যাওয়া। ভাই চাঁপাইনবাবগঞ্জের যে গল্পটা তো জানেন যে বিডিআরের যে রিসেন্ট একটা গ্যাঞ্জাম হয়েছিল চাঁপাইনবাবগঞ্জে, এবং আপনি দেখেছিলেন যে একটা ছবিতে খুব বেশি ভাইরাল যে পুলিশ মানে বিডিআরের সাথে এক লোক হচ্ছে ওনার দেশি অস্ত্র নিয়ে হচ্ছে যে পাহারা দিতে, এবং একদম একদম দুইজনই হচ্ছে সমান সমান কিছু। আমি সম্ভবত কালকে ওনাকে পুরস্কৃত করা হয়েছে আর কি। ওই যে তো এই যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে আগে তো এইরকম একটা অ্যাগ্রেশন ছিল না, এবং সেটা জনগণের মধ্যেও হচ্ছে যে এটা ইনফ্লুয়েন্স হয়ে গেছে। জনগণও এখন হচ্ছে বা দেশের হয়ে বা আপনার নিজের এরিয়ার হয়ে হচ্ছে লড়াই করতে চায় যে আমরাও আছি তোমাদের সাথে আর কি, যেটা চাঁপাইনবাবগঞ্জের একটা ঘটনা আমরা দেখেছি আর কি। সো হ্যাঁ, এটা একটা আমি একটা ভিডিও ভাই আপনাকে দেখাইতে চাই। হুম। আমার নর্মালি অনেক বেশি পডকাস্ট দেখা হয়। তো একটা পডকাস্ট দেখতে দেখতে অ্যাজ এ বাংলাদেশী হিসেবে খুবই খারাপ লেগেছে ভাই। আমি অলরেডি এইটার নাসির ভাইয়ের একটা পডকাস্টে আমরা দেখিয়েছি, বাট আপনার একটা ভিডিওটা দেখে আমি একটা রিয়াকশনটা একটু জানতে চাই আসলে। चेकोस्लोवाकिया कहाँ गया? और हम करते हैं, भारत की शुरू से कभी फिलॉसफी नहीं रही है दूसरी जगह जाके। दूसरा देश बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? फिलोसफी को ये क्या मतलब बनता है? हम अपनी फिलोसफी भूल गए हैं। हमारा है बांग्लादेश, पूरा भी ले लें तो कोई अपराध नहीं होगा। ये बात तो हम लोग मंदिर मस्जिद में कह सकते हैं, कसम खा के कह सकते हैं। हमारा जमीन है, हमारा पर्स गिर गया है, हमारी बस आगे निकल गई तो लौट के आके हम नहीं उठाएंगे क्या? कि हमारी फिलोसफी हम नहीं उठा, बांग्ला मेरा है, अधिकार बनता है हमारा। था, अब तो एक स्वतंत्र देश है, वो अलग है। अब थोड़ी अब अलग पहले कर सकते थे। दादा हैं हम लोग बांग्लादेश के, बाप हैं पाकिस्तान के। तो दादा बूढ़ा हो जाता है तो क्या अपना हक खो देता है? বলেন আপনার মতামত কি এই ভিডিওর এই ওনার হচ্ছে স্টেটমেন্ট নিয়ে? উনি বিখ্যাত এক মানুষ ইন্ডিয়ার, খান স্যার। না এটাই হচ্ছে একটু আগে যেটা আমরা আলাপ করছিলাম আর কি, হ্যাঁ। যে তাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস বাংলাদেশ, মানে নেগলিজেন্স অ্যান্ড হচ্ছে ছোট করে দেখার যে একটা মানসিকতার একটা চূড়ান্ত অবস্থান আর কি। আই থিঙ্ক অনেক বেশি অতিরঞ্জিত হয়ে গেছে এক্ষেত্রে, যে বাংলাদেশকে একেবারে নিজেদের টেরিটরি মনে করা। হুম। কিন্তু আসলে মডার্ন ওয়ার্ল্ডে টেরিটরি কীভাবে ওয়ার্ক করে, এটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক দিয়ে। বাট তারা এখনও চিন্তা করে যে ল্যান্ড অ্যান্ড অল আর কি। বাট বাংলাদেশ হয়তো অ্যাওয়ারনেস ওদের এত বেশি নাই। বাংলাদেশ এখন কান্ট্রি হিসেবেই আমি মনে করি যে, আমি মনে করা না, শুধু স্ট্যাটিস্টিক্যালিও আমাদের পার ক্যাপিটা ইনকাম ভারতের থেকে বেশি। আমরা যদিও তারা অনেক বড় ইকোনমি বিকজ অফ যে অনেক বড় দেশ, অনেক বেশি জনসংখ্যা, বাট স্টিল আমাদের যাই আছে সেখানেও আমরা কম্পিট করছি পার ক্যাপিটা বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে, শিক্ষার দিক থেকে বলি বা হেলথ স্ট্যান্ডার্ডের দিক থেকে বলি। তো সেই দিক থেকে আবার ভারতীয় মিডিয়ার কারণে ভারতের জনগণের মধ্যে ওই অ্যাওয়ারনেসটাও নাই যে আসলে বাংলাদেশের মানে কী অবস্থা। মাঝে মধ্যে রিলের মধ্যে দেখি যে ওই রাস্তার মধ্যে বের হয়ে ওদের কিছু যারা ইন্টারভিউ নেয়, তো বাংলাদেশের ফ্লাইওভার, তারপরে এক্সপ্রেসওয়ে, অনেক কিছু ভিডিও দেখায় বলে যে এটা কোন দেশ। কেউ কখনো বাংলাদেশে বলে না, কেউ বলে নিউ ইয়র্ক, কেউ বলে অস্ট্রেলিয়া, কেউ বলে এই ইউরোপের কোনো দেশ হবে। তো ওই অ্যাওয়ারনেসটাও নাই, ফলে তারা এখন ওইটা চিন্তা করে। বাট আমরা যদি জাস্ট কম্পেয়ারটা করি রিজিওনালি, আমাদের আশেপাশে যেই স্টেটগুলো আছে ভারতের, ত্রিপুরা আছে, মিজোরাম আছে, এদিকে ওয়েস্ট বেঙ্গল আছে, তাদের অবস্থা তো আমাদের থেকে আরও অনেক বেশি খারাপ আসলে। অ্যান্ড তাদের প্রতিবেশী হিসেবে আমরা রিজিওনাল লিডার এখানে যদি বলি, সত্যিকার অর্থে বলতে চাই। অ্যান্ড অলরেডি আমরা দেখতেছি যে এখন নেপাল বাংলাদেশের থ্রুতে তাদের এক্সপোর্টের একটা গেটওয়ে তৈরি করছে, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় বলেন যে আমরা রিজিওনাল লিডার এবং রিজিওনাল একটা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট হাব হইতে পারি। তো এইটা অলরেডি শুরু হয়েছে, এবং স্ট্র্যাটেজিক্যালি এবং রিজিওনালি আমরা এমন একটা জায়গা আছে যেটার অ্যাডভান্টেজ আমরা নিতে পারি যদি আমরা ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্ড পলিটিক্যালি সাউন্ড হই, যেটা আমরা আনফর্চুনেটলি ছিলাম না। এবং এই জায়গায় কাজ করতে পারলে আই থিঙ্ক যে এই লেভারেজটা আমরা নিতে পারবো। এটা আমরা যেমন নেপালের মাধ্যমে ইকোনমিক অ্যাক্টিভিটিটা তারা বাংলাদেশের মধ্য দিয়ে করছে, এটা চায়নাও করতে আগ্রহী হবে যদি আমরা ওই পলিসির দিকে যাই। এটা ভুটানও করতে আগ্রহী হবে,
এটা আই থিঙ্ক যে সেভেন সিস্টার্সও করতে আগ্রহী হবে, বিকজ তাদের ভারতের অন্য যে কোনো নিকটবর্তী পোর্টে যেতে হলে বাংলাদেশের তুলনায় অন্তত 10x রাস্তা বেশি ইয়ে করতে হয়। True. তো আমাদের উপরে ডিপেন্ড করছে যে আমরা কিভাবে এটা ডিল করব। আমরা যদি ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি সাউন্ড ওয়েতে এটা ডিল করতে পারি, দেন আমরা লেভারেজটা আমাদের পক্ষে আনতে পারবো। আর যদি আমরা না পারি আগের গভর্নমেন্টের মতো, তাহলে সব ফ্রিতে সব দিয়ে দিতে হবে। আম, ইলিশ যা আছে সবকিছুই। আমরা এদিকে ইলিশ খাইতে পাচ্ছি না ভাই, ওখানে ইলিশ চলে যাচ্ছে সব গিফট। ভাই আপনাকে দেখা যায় যে আপনি একটা ড্রেস কোড মেনটেন করেন, পাঞ্জাবি টাঞ্জাবি পরে থাকেন। আপনার ড্রেস কোড হচ্ছে যে খুব কম পলিটিশিয়ান মেনটেন করে। দেখবেন আপনি ট্রাম্প সবসময় রেড কালার টাই পরে, তারপর হচ্ছে ওবামা ইয়া করতো। কাউকে ফলো করেন নাকি এইভাবে? না, আমি পলিটিক্যাল ইয়া আইডিয়াল লিডার কে বলেন তো, আইডল কে আপনার? কারো কথা আসলে বলা মুশকিল, কারণ হুম, আইডল বলতে গেলে তো আমরা একটা আইডিয়াল একটা মানুষকে চিন্তা করি। কোনো মানুষই তো আর 100% আইডিয়াল না। সো স্পেসিফিকলি কারো কথা বলা আসলে মুশকিল হবে। আর ড্রেস কোডের বিষয় হচ্ছে এইটাই আমার স্বাভাবিক আসলে। ড্রেস কোড এটা আমি আগেও এইভাবেই শীতকালে মোস্টলি পাঞ্জাবি আর চাদর পরে ঘুরতাম, আর আচ্ছা। অন্য সময় এই টি শার্ট। এই তো এটাই এখন সেম অবস্থাতে আছে, খুব বেশি পরিবর্তন বা ইয়া করি নাই। ফেভারিট সেলিব্রিটি কে আসিফ ভাইয়ের? রোনালদো বাদ দিয়ে। ওইভাবে আসলে কখনো ভাবা হয় নাই যে কেউ ফেভারিট হবে বা এমন কিছু। 8 বছর ধরে শুধু রাজনীতি করছেন, এগুলো ভাবেন নাই? উম, এগুলোতে আসলে ওইভাবে ইন্টারেস্ট গ্রো করে নাই? হয়তো পাই নাই। ওইভাবে ইন্টারেস্ট পাই নাই, এটাই বলাটাই ঠিক হবে আই থিঙ্ক। এখন ভাই এত প্রেশারের মধ্যে ঘুমাইতে পারেন? ঘুম হয় ঠিক মতো? কনসিস্টেন্সি খুব খারাপ ঘুমের। Okay. কখনো কোনো দিন সকালে ঘুমাতে যাই, আবার কোনো দিন সন্ধ্যায় ঘুমাতে হয়। তো অন অ্যান অ্যাভারেজ স্লিপ মনে হয় হবে 3-4 ঘন্টা কত মানে করে। এটা কি দায়িত্বে আসার পর থেকে? হ্যাঁ, মোস্টলি। আগে তো অনেক ঘুমাতাম, আগে তো 10 ঘন্টার মতো, 8-10 ঘন্টা অ্যাটলিস্ট। হ্যাঁ, আসিফ ভাই হচ্ছে কোচিং এ যাইতো না ঘুমের জন্য। হ্যাঁ, ইয়েস। So, আমরা বুঝতে পারছি আর কি যে আপনি ঘুম কতটা ভালোবাসতেন। বা এই যে মুভি সিরিজ দেখা হয় তো ব্যস্ততার মধ্যেও, বা আগেও তো দেখা হয়তো? আগে দেখা হতো। হুম। মুভির মধ্যে খুব বেশি ওইভাবে দেখা হতো না, বাট সিরিজ দেখা হতো। এখন Okay. আর ওইভাবে টাইম পেয়ে ওঠা হয় না। ফেভারিট সিরিজ কোনটা আপনার তাহলে? গেম অফ থ্রোনস উইন্টার ইজ কামিং। আই থিঙ্ক অনেকেরই হ্যাঁ। হবে ফেভারিট। আচ্ছা, এটা না, আমি শুনেছিলাম একজনের কাছ থেকে গেম অফ থ্রোনস এর যে একটা ফ্যান, উনি বলতেছিল যে আমার মেমোরি থেকে যদি গেম অফ থ্রোনস এর সবকিছু মুছে যেত, আবার নতুন করে দেখতে পারতাম, তাহলে মনে হয় অনেক ভালো লাগতো। এখন মেবি প্রিকুয়েল আসছে যে হাউস অফ দ্য ড্রাগন, ওইটাও আমি দেখার চেষ্টা করব। Nice. আসিফ ভাই, এই যে পুরোটা ব্যাপার জুড়ে আমি অনেকগুলো ব্যাপার দিয়ে দেখলাম যে আপনার মধ্যে একটা গুণ আছে খুব ভালো মতো, যে নেভার গিভ আপ। মানে আপনি ডিপ্রেশনে পড়লেও কাজটাকে তাড়াতাড়ি সলভ করার ট্রাই করেন। আপনি এত কিছু প্রেশারের মধ্যেও হচ্ছে যে আরও প্রেশার নিয়েও কাজ করেন। আপনি এখন 2টা মন্ত্রণালয় দেখছেন একসাথে, এবং খুব হ্যাপেনিং মন্ত্রণালয়। মানে একটা তো হ্যাপেনিং, স্পোর্টসের এটা তো আপনার কাজ করতেই হয় কন্টিনিউয়াসলি। সো এই যে এই মাইন্ডসেটটা কীভাবে ডেভেলপ করছেন যে নেভার গিভ আপ? মানে আই থিঙ্ক অনেক ক্ষেত্রে ইনবিল্ড। হুম, তারপরে আমরা মানে আমি যে ধরনের পরিবার থেকে এসেছি, হুম, যে ধরনের আর্থসামাজিক অবস্থা থেকে আসছি, আই থিঙ্ক ওইটার কারণেও ফাইটিং স্পিরিটটা ডেভেলপ করেছে। অ্যান্ড আমার আসলে স্পোর্টস হিসেবেই ব্র্যান্ডিংটা হয়ে গেছে, বিকজ অফ স্পোর্টসের যে হুম, হুম, এক্সপোজার হুম। থাকে। বাট স্পোর্টস নিয়ে আমি যেটা কাজ করি সেটা কাইন্ড অফ টিপ অফ দ্য আইসবার্গ। কারণ লোকাল গভর্নমেন্ট অনেক বড় কাজের জায়গায়, দায়িত্ব। আবার স্পোর্টস মিনিস্ট্রিরও স্পোর্টসটা একটা পার্ট, আর একটা বড় পার্ট হচ্ছে আমাদের এই যুব উন্নয়ন অধিদপ্তর, যেখান থেকে যুবকদের ট্রেনিংগুলো হয়। হুম, হুম, তো মোস্ট অফ দ্য টাইম ওই কাজেই চলে যায় আসলে। হুম, হুম, যদিও স্পোর্টসের কাজটা বেশি দেখা যায়, বাট আমি বলবো যে স্পোর্টস নিয়ে হয়তো আমার অ্যাটেনশনের 15-20% যায়, বাকি অলমোস্ট 80% লোকাল গভর্নমেন্টেই চলে যায়, কারণ ওইখানে রেগুলার কাজই এত বেশি হ্যাকটিক। হুম, হুম। দেখা যায় প্রতিদিন মোর দেন 100 ফাইলস দেখতে হয়। তো অনেকে হয়তো মনে করেন যে শুধু স্পোর্টস নিয়ে থাকি আমি, স্পোর্টসেই, কারণ ওটা বাট ফোকাস বেশি। হ্যাঁ, হুম, বাট আসলে বাকি জিনিসগুলো তো দেখা যায় না, বাট ট্রু। হ্যাভ টু ডু আর কি। ভাইয়া, এই যে সোশ্যাল মিডিয়াতে মানে
5ই আগস্টের পর ব্যাপারটা আরেকটু ফ্লারিশ হয়েছে যে অনেক পেজ অনেক মিম বানায়, পলিটিক্যাল মিম বানায়, আপনার হচ্ছে এমনি নর্মাল মানুষদেরকে মিম বানায়, বিভিন্ন ডিসিশনকে নিয়ে মিম বানায়। এগুলো তো মাঝে মধ্যে আপনি দেখেন, কেমন লাগে মিম? মিম তো ইজ অলওয়েজ মানে হ্যাপেনিং, যে 5 মিনিটের জন্য ফোনটা ওপেন করলে কিছু একটা দেখে যে একটু হাসি আসলো বা একটু ভালো লাগলো। অ্যান্ড এটা এখন না, আগে থেকেই হচ্ছে যে আবার আমি মাঝে মধ্যে দেখি যে একেবারেই স্কুল কলেজের ছেলেরা একটা ফ্রেন্ডস গ্রুপ আছে, ওরা একটা মিম পেজ করতেছে, চালাচ্ছে, তাদের হ্যাঁ। ক্রিয়েটিভিটি ওইখানে দেখাচ্ছে। দিস ইজ গুড। আপনার জন্য একটা মিমের রিয়াক্ট আমরা নিব ভাই। আপনি একটা কিছুদিন আগে একটা পলিসি মানে ইন্টারাক্ট করতে চেয়েছিলেন, অ্যান্ড আপনাকে নিয়ে একটা সুন্দর মিম বানানো আছে, মোর্সের টপিক একটু দেখাবো ভাইকে। সো এইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখছেন? হ্যাঁ, এই মিমটা তো আমি শেয়ার করেছিলাম। ও আচ্ছা। একটা কোশ্চিন একটু করে আসি ভাইয়া, যে ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশি ইয়ুথদের বিগেস্ট ড্রিম ক্যান বি দ্য লিভ অফ না লিভ দ্য কান্ট্রি? দেশ ছাড়া কি সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশি ইয়ুথদের? কখনোই না। আর আমার মনে হয় না যে সবচেয়ে বড় স্বপ্ন, মানে ইউথদের যদি বলতে চাই, দেশ ছাড়া। এটা কারোই প্রমাণিত না, বাট টিপিক্যাল একটা হচ্ছে স্টেটমেন্ট আর কি সবার। একটা পারসেপশন আছে যে মানে বিগেস্ট ড্রিম হয়তো যে দেশ ছেড়ে যাওয়া। বাট আমি দেখেছি যে অনেকেই আসলে ওই যে স্টেট অফ মাইন্ডে পৌঁছানো, যারা ওইখানে গেছে যে দেশ ছেড়ে যেতে হবে বা যাবে, তারা আসলে এখানে ওইরকম সুযোগ না পাওয়ার কারণে সেটা ভাবতে বাধ্য হয়েছে। বাট অ্যাট দ্য ফার্স্ট প্লেসই কেউ চিন্তা করছে যে আমি দেশের বাইরে চলে যাবো, এরকম লোকের সংখ্যা খুবই কম হবে। এবং বাংলাদেশের মানুষ অনেক বেশি দেশপ্রেমিক, তারা দেশেই থাকতে চায়, কাজ করতে চায়। আমি এমন অনেককেও দেখছি যে যার হয়তো দেশের বাইরে স্যালারি 5 লাখ, সে হয়তো দেশে এসে ছোট কিছু একটা করছে যেখানে 1 লাখ টাকা পাচ্ছে, বাট হি ইজ হ্যাপি উইথ দ্যাট। তো এখানকার ইকোসিস্টেমটা আরও ভালো হলে এবং এখানে এমপ্লয়মেন্টের সুযোগটা আরও বেশি হলে, আই থিঙ্ক কেউই ওইভাবে ভাবতো না যে দেশ ছেড়ে বাইরে যাওয়ার বিষয়ে। ভাই এই যে আপনি আপনার লাইফে যতটুকু সময় এখন পর্যন্ত কাটিয়েছেন, 2টা ফেজে 2টা জিনিস আমি জিজ্ঞাসা করবো। ইন্টায়ার লাইফে কোন লাইফ লেসনটা শিখেছেন? আর এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে টাইমটা, এই টাইমে আপনার লাইফ লেসন কি 2টা টাইমের? এন্টার লাইফে এটাই আই থিঙ্ক যে আমার আপব্রিঙ্গিং থেকে শুরু করে এটাই শিখেছি যে নেভার গিভ আপ। ওকে। আর এই সময়ে এসে জুলাই গণঅভ্যুত্থানের পরে এবং গণঅভ্যুত্থানের সময়ও কিছুটা, যেহেতু ওই সময়টা খুব ইম্পর্টেন্ট টাইম ছিল, আমি মোস্টলি শিখেছি যে ট্রাস্ট নো ওয়ান। কাউকে ট্রাস্ট করাটা ইজ কোয়াইট টাফ। যখন আপনি এরকম ক্যাপাসিটিতে কাজ করার অভিজ্ঞতায় এটা একটু মুশকিল হয়ে যায়। দেন এগেন আরেকটা কোশ্চেন, হোয়াটস দ্য মোস্ট ব্রুটাল থিংস ইউ লাইক, মানে লেসন, লাইফ লেসন কি আছে সবচেয়ে ব্রুটাল থিংস কি শিখেছেন? চিন্তা করতে হবে। বিগত যে গভর্নমেন্ট, হ্যাঁ, এই গভর্নমেন্টের তো মানে একটা ফেসিস গভর্নমেন্ট ছিল এবং সেটা অনেক কিছু প্রমাণিত, রায় দিয়ে অনেক কিছু। এই গভর্নমেন্টে যদি একটা পজিটিভ জিনিস বলতে বলি, আপনি কোনটা বলবেন? আওয়ামী লীগের গানগুলো খুবই সুন্দর হতো আর কি। যখন আওয়ামী লীগের পতন হলো, ওইটা সেলিব্রেশনে আমি দেখছি যে সময় আওয়ামী লীগের গান ওদের গান লাগিয়ে ছেলেরা নাচানাচি করতেছে। ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে ইনফ্যাক্ট। অনেকে লেখালেখি করে যে আওয়ামী লীগ শুড ক্রিয়েট আ মানে মিউজিক ব্যান্ড আর কি, বুঝছেন? আপনি যদি নির্বাচনে আসেন, যে এরিয়ারই হয়ে নির্বাচন করেন, মানুষের হয়ে কাজ করেন, কি কি আসলে পরিবর্তন করতে চান, বা ড্রিম ঢাকাটা কেমন আপনার? ড্রিম ঢাকা বলতে গেলে এটা অনেক বেশি অনেক ব্রড একটা কোশ্চেন। কারণ এখানে আসলে কাজ করার, সব জায়গায় কাজ করার জায়গা, কারণ কোনো জায়গায় আমি বলতে পারবো না যে এটা আইডিয়াল জায়গা হিসেবে আছে। বাট আমি যদি নির্বাচিত হই বা কাজ করার সুযোগ পাই, আই থিঙ্ক আমি আমার কনস্টিটিউয়েন্সিকে একটা আইডিয়াল জায়গা হিসেবে ঢাকার মধ্যে গড়ে তোলার চেষ্টা করব। বাট বাংলাদেশে আসলে প্র্যাকটিসটা যেমন, আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের হওয়ার কথা আসলে আইন প্রণেতা, নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু বাংলাদেশের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস অনুযায়ী তাকে
লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু করে অনেক কিছু করতে হয়। সেটা তুলনামূলকভাবে ঢাকার ক্ষেত্রে একটু কম প্রয়োজন হয়, যেহেতু ঢাকায় সিটি কর্পোরেশন খুবই অ্যাক্টিভ। বাট যারা লোকাল ইলেকশন করেন তাদের ক্ষেত্রে আবার আম, অনেক বেশি লোকাল ডেভেলপমেন্টে এঙ্গেজ থাকতে হয়। বাট একটা জিনিস আমি মনে করি যে করার জায়গা আছে, এবং আমি ইন্টারেস্ট পাবো, সেটা হচ্ছে ওয়েলফেয়ার করাটা। এখন তো পুরো দেশের জন্য কাজ করছে বিকজ অফ দ্য মিনিস্ট্রিজ। তখন কনস্টিটিউয়েন্সি ফোকাসড আরও মোর ওয়েলফেয়ার ওয়ার্ক, অ্যান্ড সেখানকার মানুষের জীবনে রিয়েল চেঞ্জেস নিয়ে আসার একটা চেষ্টা করব। ভাইয়া, এইবারের নির্বাচনে একটা অদ্ভুত ঘটনা ঘটবে, যেটা হচ্ছে অনেক নির্বাচনেই ছিল না। সেটা হচ্ছে একটা মানে মুভমেন্টের পর একটা ইলেকশন আসছে, যেখানে ইয়ুথ অনেক বেশি এঙ্গেজ। খুব বেশি ইলেকশনে আপনি দেখবেন না যে ইয়ুথ খুব বেশি এঙ্গেজ। এবারের ইলেকশনে একটা হচ্ছে ইয়ুথ ক্যান্ডিডেট আছে, ইয়ুথরা অনেক বেশি কনসার্ন অ্যাবাউট দ্য ইলেকশন অ্যান্ড দ্য কান্ট্রি। সো এই যে ইয়ুথ ভোটার যারা আছে, তারা যে তাদের হচ্ছে সামনে শাসক বলবো না, তাদের একটা মানুষ তৈরি করবে তাদের জন্য, তাদের সেবা করার জন্য, ইয়ের জন্য, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, ইয়ুথ ভোটারদের উদ্দেশ্যে এবার? ইউথ ভোটাররা বাংলাদেশে মানে হিস্ট্রিক্যালি 70-এর নির্বাচনে এবং 90-এর নির্বাচনে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে, এবং ইউথ অনেক মেম্বার অফ পার্লামেন্টও ছিল ওই নির্বাচনগুলোতে। এবং এবারও হিস্ট্রিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ইউথ ভোটারদের জন্য। কারণ বিগত 3 মেয়াদে ভোট দিতে না পারার কারণে ইউথদের একটা বড় অংশ যারা এই সময়টাতে ভোটার হয়েছে, অলমোস্ট 3 কোটির কাছাকাছি হয়ে যাবে নাম্বারটা। তাদের জন্য এটা ফার্স্ট ভোট, অ্যান্ড এটা যদি পার্সেন্টেজ টার্মসে দেখি তাহলে অলমোস্ট 25-30% ভোট ইউথরা দিবে। তো শুধু কনস্টিটিউয়েন্সির মেম্বার অফ পার্লামেন্ট চুজ করা না, তাদের এই বড় পোর্শন অফ ভোটটা আসলে নির্ধারণ করবে যে কারা দেশের ক্ষমতায় যাবে। তো খুবই বড় একটা নিয়ামক শক্তি হিসেবে ইউথরা এবার ভূমিকা রাখবে, এবং এই ইউথদের ক্ষেত্রে যেটা প্রচলিত ধারণা করা হয় যে বাংলাদেশে যে এত পার্সেন্ট ভোট অমুক দলের, অত পার্সেন্ট ভোট আবার ওই দলের, ওই ধারণাটা এবার আই থিঙ্ক পুরোপুরি ডিফারেন্ট একটা ডেমোগ্রাফিতে চলে যেতে পারে আমাদের ইউথদের ভোটের উপরে ডিপেন্ড করে। তো এবার একটা ডিসাইসিভ একটা রোল নেওয়ার সুযোগ তরুণদের আছে, এবং এই সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার নিজের কনস্টিটিউয়েন্সিতে ইভেন ন্যাশনালি করা সম্ভব। এবং এটা বলা একটু মুশকিল, কারণ সবার কনস্টিটিউয়েন্সির আসলে বাস্তবতাটা ডিফারেন্ট এবং প্রার্থীও ডিফারেন্ট। তো তাদের জন্য বেস্ট প্রার্থীকে চুজ করাটাই হয়তো একটা পরামর্শ থাকবে। আপনার নিজের কাজ কিছুদিনের মধ্যে শেষ হবে, দায়িত্ব যেটা, সেটাকে যদি রেট করতে বলা হয় আউট অফ 10, আপনি কত রেটিং দিবেন আপনার নিজের? 6.5। আমাকে 3টা জিনিস বলেন, যে 3টা জিনিস আপনি করেছেন, 3টা জিনিস বলেন যে 3টা জিনিস আপনি করতে চেয়েছেন কিন্তু সময় এবং ইয়ার অভাবে করতে পারেনি, বা আপনার ইচ্ছা ছিল। করার মধ্যে অনেক কিছু করেছি, কিন্তু 3টা আলাদা করে আইডেন্টিফাই করাটা আই থিঙ্ক হয়তো মাথায় আসবে না। কি কি করতে চেয়েছেন? পলিসিগতভাবে করার চেষ্টা করেছি যে লোকাল গভর্নমেন্ট থেকে স্পেশালি যে আমাদের যে আগের প্র্যাকটিস ছিল যে পলিটিক্যালি বিভিন্ন অঞ্চলকে বঞ্চিত করা হতো, সেটা চেঞ্জ করার চেষ্টা করেছি। বাট 1 year ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্যাট। এখানে বগুড়ায় ক্রিকেট ফিরেছে, আমরা দেখেছি সেটা। তো ছোট পরিসরে কিছু কিছু জায়গায় হতে হয়েছে, কিন্তু যেই বড় পরিসরের পরিবর্তনটা সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তো সেটা আই থিঙ্ক করাটা শুরু করেছি, কিন্তু আলটিমেটলি যেখানে পৌঁছাতে চেয়েছি সেটা হয়তো পারি নাই। এর বাইরে একটা জিনিস আমার মনে হয় যে যখন আমি উত্তরবঙ্গে গেলাম, সেখানে শিক্ষার হারটা আমি দেখেছি অনেক কম। তখন একটা উদ্যোগ নিলাম যে উত্তরবঙ্গের যেই উপজেলাগুলোতে শিক্ষার হার কম সেখানে আমরা লাইব্রেরি করব। এবং ফর্চুনেটলি এটা মাত্র 4-5 মাসের মধ্যে আমরা লাইব্রেরিটা করে গত কয়েকদিন আগে উদ্বোধন করে ফেলতে পেরেছি, অ্যান্ড এটা অপারেশনেও চলে আসবে খুব কুইকলি। এর বাইরেও যেমন আইডিয়ালি আমি চাই যে বাংলাদেশের তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। আমাদের যে রিজিওনাল বাস্তবতা তার
প্রেক্ষিতে। কিন্তু সেটা আ যেই পরিসরে করা উচিত সেই পরিসরে করতে পারিনি। বাট স্টার্টটা আ করতে পেরেছি। যে এখনই আমাদের আম আ এই যেই সেলফ ডিফেন্স প্রজেক্ট হুম, হুম। সেখানে ট্রেনিংটা অলরেডি শুরু হয়ে গেছে। তবে আ এটা করতে পারা হচ্ছে একটা সার্টেইন লেভেল পর্যন্ত। বাট যেই লেভেলটা রিচ করতে চেয়েছি সেটা সময়ের আ অভাবে আসলে। সময় এবং পলিসি, আ বাস্তবতা সবকিছু মিলিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন সবকিছু মিলিয়ে করা সম্ভব হয়নি। আসিফ ভাই বই পড়েন? বই পড়া হয়? আগে পড়তেন? উম আগে পড়া হতো, এখন আসলে বই পড়াটা হয়ে উঠছে না। ফেভারিট রোমান্টিক ক্যারেক্টার কে আপনার? বা ফিকশন ক্যারেক্টার কে? আমি বেশিরভাগ আসলে রাজনৈতিক উম বই পড়েছি। যতটুকু পড়েছি এর বাইরে একাডেমিক। এর বাইরে লিটারেচারের দিকে ওইভাবে আ যাওয়া হয় নাই হুম, হুম। আনফরচুনেটলি। আ ফলে ফেভারিট ক্যারেক্টার বলাটা একটু মুশকিল। আমিও একটা বই পড়েছিলাম আপনার ৩ ভুবনের শিক্ষা। জাপান, নেদারল্যান্ডস আর বাংলাদেশ নিয়ে। ওইখানেও একটা বিস্তর আলাপ আমরা করেছিলাম। চলেন আজকেও করি। এটা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ বা আমাদের মতো ছোট দেশের যে ব্যাপারগুলো খুব বেশি রোল প্লে করে সেটা হচ্ছে একটা আপনার এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে একটা দেশের ইয়ুথ কেমন হবে, ইয়ুথ পাওয়ার বলেন আপনি সব কিছু। আপনাকে যদি একটা ড্রিম এডুকেশন সিস্টেম বিল্ড করতে বলা হয় বা চিন্তা করতে বলা হয় সেটা আপনি কেমন দেখেন আসলে বাংলাদেশের জন্য? উম মানে আমি কোনো এডুকেশন সিস্টেমের পলিসি নির্ধারণের জন্য কোনো এক্সপার্ট না। হুম, হুম, তারপরেও আমি যতটুকু বুঝি যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম এখন আছে, হুম, হুম, এটা মোস্টলি ব্রিটিশদের সময়ে হুম, তৈরি করা। তারপরে হয়তো কারিকুলামে চেঞ্জ হয়েছে, বাট ওভারঅল যে সিস্টেম অ্যান্ড এই সিস্টেমটা আমাদেরকে ইউনাইট করার বদলে ডিভাইড করে বেশি। কারণ এত বেশি ডিসিপ্লিন এখানে, এবং ডিসিপ্লিনগুলোর মধ্যে আন্তঃযোগাযোগটা এত কম। আপনি যদি কমই ধারা দেখেন, এর সাথে যদি আপনি জেনারেল লাইন বলেন, হিউজ এই গ্যাপ। এই ২ জনকে, এই ২ লাইন থেকে শিক্ষিত ২ জনকে আপনি একসাথে করাটা ইজ অলমোস্ট ইম্পসিবল। ফলে জাতিগতভাবেই আমরা অনেকটা বিভক্ত হয়ে থাকি এবং এটা অনেক সময় অনেকেই বলে যে ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে, বিশেষ করে উপমহাদেশের, আ অনেকটাই ধ্বংস করে দিয়ে গেছে। এই যে বিভাজনের একটা ইয়ে তৈরি করে। তো আই থিংক এখানে কাজ করার অনেক সুযোগ আছে। আম আ এবং এইটার নিয়ে দীর্ঘমেয়াদী পলিসি নেওয়ার বিষয় আছে। কারণ শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস, এটাতে আজকে পলিসি নিয়ে কালকে বাস্তবায়ন করে ফেলার মতো মানে কাজ লম্বা না সময় এটা। লাগবে এটা আসলে। লম্বা সময়ের ব্যাপার। কোনো এরকম কোনো যেমন আপনি ইয়ার ক্ষেত্রে স্পোর্টসের ইকোসিস্টেমের ক্ষেত্রে চায়নার কথা বলছিলেন আরকি বা মরক্কোর কথা বলছিলেন। এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে এমন কোনো দেশের কথা মনে হয় যাদের ফলো করা উচিত বা যাদের ইকোসিস্টেম ভালো? আই থিংক জাপান উম হতে হুম, হুম, পারে। হুম। বাট তারপরেও আমাদের আর্থসামাজিক অবস্থা বা যে বাস্তবতা হুম। তার আ ভিত্তিতেই। জাপানের ভাই আমিও যে একটা বইয়ের নাম বলছিলাম যে একটা বই আছে ৩ ভুবনের শিক্ষা। যে নেদারল্যান্ডস, জাপান এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে। কিছু, কিছু ব্যাপার ভাই যেমন নেদারল্যান্ডসে ক্লাসরুমে কথা বলাটাকে হচ্ছে উৎসাহিত করা হয়। একটা বাচ্চা যদি কথা না বলে ওকে স্পেশাল টেক কেয়ার করা হয় যে কেন কথা বলছে না, কেন হচ্ছে যে প্রশ্ন করছে না সবকিছু। তারপর আপনার জাপানে একটা উক্তি আছে, সম্ভবত জাপানে, যে প্রত্যেকটা শিশুই একটা ফুল এবং যে ফুল তাকে সে ফুল হতে দাও। আপনি ধরেন একটা মানে বেলি ফুল, ও তো আর মানে ভালো গোলাপ হইতে পারবে না। ও হলে কি ও সবচেয়ে ভালো বেলি ফুল হইতে পারবে। যে গোলাপ সে গোলাপই হইতে পারবে। যেমন আপনার জার্মানিতে আমাদের কো-কারিকুলাম শিক্ষা ব্যবস্থা তো নামে আসলে কো-কারিকুলাম। জার্মানিতে একটা সিস্টেম আছে ভাই কো-কারিকুলামের যে যেটা আমি ওই যে আমার একটা খুব চমৎকার সেশন করি Google Meet সেশন, যে মোটামুটি সেলিব্রিটি যারা বিভিন্ন বাইরের দেশে আছে তাদের সাথে ১ ঘন্টা ১.৫ ঘন্টা একটা আলোচনা করি উইথআউট রেকর্ড। যাতে ওরা আরো ইনসাইট শেয়ার করে। তো জার্মানির সোনি আপুর সাথে কথা হচ্ছিল। উনি বলল যে ওইখানে একটা আপনার কো-কারিকুলাম মানে কারিকুলাম একটা ইয়ে আছে, যে জার্মানি ভাষায় শিখবে এবং সেটা স্পেসিফিক নলেজ মানে আপনি ইন্ডাস্ট্রি নলেজ বেস শিখবে। কেউ গাড়ি, কেউ হচ্ছে আপনার ক্যাফে, কেউ হচ্ছে আপনার হচ্ছে স্পোর্টস। সো যে যেটা শিখবে ২.৫ বছর বা ৩ বছর ধরে তার জন্য সেই আপনার হচ্ছে সাইডে চাকরি অটোমেটিক নির্ধারণ থাকে। যে তুমি এটা শিখবা ২.৫ বছর পর তোমার এখানে জব হবেই। সো আপনি দেখেন প্রত্যেকটা দেশে কিন্তু যে মানুষটা যে স্কিলে দক্ষ তাকে সেদিকেই কাজে লাগানো হচ্ছে। আমাদের বাংলাদেশেই মনে হয় সবচেয়ে অদ্ভুত যে তুমি যে স্কিলে দক্ষ হয় দিন শেষে তোমাকে ওই ৩-৪টা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। উম তাও ভালো হতো যদি আমরা ওই ইন্ডাস্ট্রি
কোয়ালিটি জনবল তৈরি করতে হুম। পারতাম। আনফরচুনেটলি আমরা ওটা পারতেছি না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরে সে আসলে নিজেকে প্রকৃত অর্থে গড়ে তোলে। তারপরে তার শুরু হয় যে সে আসলে কোন কাজে যাবে সে অনুযায়ী নিজেকে True. তৈরি করা। তার মানে আ এর আগে যে ২৪ বছর ২৫ বছর সেটা এক ধরনের আ উম মানে নন প্রোডাক্টিভ True. সময় হিসেবে ইয়ে হয়। তো এখানে আ আমাদের কাছে বিভিন্ন দেশের এক্সাম্পল যেমন আছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে একই সাথে প্রপারলি আমাদের আর্থসামাজিক বাস্তবতার ভিত্তিতে একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে এবং এটা এখন এমন পর্যায়ে আছে, এটা এখন আর অ্যাডহক বেসিসে এখানে একটু পরিবর্তন, ওইখানে একটু পরিবর্তন করে আনফরচুনেটলি হবে না। এটা বৃহৎ পরিসরে পরিবর্তন প্রয়োজন। আসিফ ভাই, আপনি কি মনে করেন ইয়ুথদের পলিটিক্সে আসা উচিত আরো? পলিটিক্সে আসা ইন এ সেন্স, ইয়ুথদের পলিটিক্সে আসা উচিত যদি সে মনে করে যে সে আসলে ইম্প্যাক্ট তৈরি করতে পারে। হুম, হুম। তার পলিটিক্সে আসাটা কোনো একটা ভ্যালু অ্যাড করবে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে শুধু মিছিলের সারি লম্বা লোক করার জন্য সংখ্যা বাড়ানোর পলিটিক্সে জন্য। আসা, আই থিংক এটা ওয়েস্ট। এটা লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সময়ের একটা ওয়েস্ট হিসেবেই আসে। তো ইম্প্যাক্ট তৈরি করার জন্য অ্যান্ড ট্রুলি আসলে কন্ট্রিবিউট করার সুযোগ থাকলে অবশ্যই আসা উচিত। ট্রু। ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে যদি একটু কথা বলি ভাইয়া, আপনারা তো মানে চ্যানেল 24-এ আপনারা ইন্টারভিউ দিয়েছিলেন প্রথম, ওটা শেষ হওয়ার পর। তো ওইখানে বলেছিলেন যে, এবং ওই সময় সবার একটা মানে বাংলাদেশকে যে মানুষ এত ভালোবাসে এক জায়গায় হয়ে, সেটা ৫ই আগস্টের ওই সময়টা না দেখে আসলে বুঝতাম না যে বাংলাদেশ একটা ইটসেলফ মানে ছায়া, এত মানুষ একসাথে আসতে পারে। আপনারা ইন্টারিম গভর্নমেন্টের যে স্বপ্নটা দেখেছিলেন ওই সময়, এখন এত সময় চলে যাওয়ার পর আহ, এখন কিভাবে দেখেন আসলে? মানে একটা সাকসেস যদি বলেন বা হচ্ছে রিয়েলিটি। এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে তো একটা হুম। ফারাক আছে, এটা অ্যাকনোলেজ করতেই হবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের ফলে মানুষের মধ্যে অনেক বেশি আশা তৈরি হয়েছিল, আশার সঞ্চার হয়েছিল। কিন্তু আমাদের আর্থসামাজিক বাস্তবতা থেকে শুরু করে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা এখানে ছিল এবং হয়তো সরকারেরও কিছু কিছু জায়গায় শর্টকামিংস ছিল। সব মিলিয়ে আমরা সেটা রিচ করতে হয়তো পারিনি। তবে কিছু ক্ষেত্রে আমি মনে করি যেখান থেকে আমরা শুরু করেছিলাম, হুম, হুম। ৫ই আগস্টের পরে এই দেশে কোনো পুলিশ ছিল না। পাড়ায় পাড়ায় ডাকাতি যাতে না হয় সেজন্য সবাই ইউথদেরকে এগিয়ে একসাথে। আসতে, সবাইকে একসাথে পাহারা দিতে হয়েছে। তারপরে আমাদের আম আ আর্থিক খাতের খুবই দুরবস্থা ছিল। আমরা আম আ আগের গভর্নমেন্টের শেষের দিকে দেখছিলাম যে কোনো ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। হুম, এই হুম। এই পর্যায়ে ছিল। তো আ সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে কোথায় ছিলাম আর কোথায় আছি, সেখানে একটা মা ভালো আপগ্রেডেশন হয়েছে বলে আমার মনে হয়। এবং একটা রেভলিউশনের পরে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এবং তাদের এক্সপেরিয়েন্স যদি আমরা দেখি, আ এত দ্রুত সময়ের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটা খুব কম আ উদাহরণ আছে। তার মধ্যে বাংলাদেশ আ একটা। এবং আম আ এই গণঅভ্যুত্থানের পরে আমরা অনেক আ বহিরাগত চাপেরও সম্মুখীন হয়েছি, যেটা আম আ হিস্ট্রিক্যালি আমরা কখনো, কখনো হয়েছি। সেরকম চাপও আমাদের উপরে এসেছে। সেটাও আমরা পার করে আসতে পেরেছি। আ ফলে আ এটা একটা, এই সরকারকে পুরোপুরি সফলও বলা যাবে না, আবার ব্যর্থও বলার আসলে সুযোগ নেই। আ একটা মিক্সড আম আ আন্ডারস্ট্যান্ডিং থাকবে আরকি এই সরকারের প্রতি মানুষের বা আ সার্বিকভাবে। ভাইয়া, ইমাজিন আ ডে উইথাউট ইওর পাওয়ার, উইথাউট ইওর রেসপন্সিবিলিটি। একটা দিন আপনি কেমনভাবে কাটাইতে চান বলেন? আ রিল্যাক্সড, একটু আড্ডা দিয়ে বা ঘুরতে যেয়ে এর মধ্যে। কোথায় ঘুরতে যাইতে চান? আ ঘুরতে যেতে চাই বলতে লাস্ট 1.5 ইয়ারে তো আসলে ঢাকার মধ্যেও ওইভাবে হুম, আ হুম। ঘুরতে যাওয়া হয় নাই, বা কোথাও গেলেও একটু মাথার মধ্যে টেনশন, এরপরে শিডিউল কি, এর পরের কাজটা কি, কোন কাজটা রেখে আসলাম, বা তখনও মাথার মধ্যে এটা ঘুরে। তো একটু এই ধরনের সব ধরনের চিন্তাহীন আ হলে ভালো হয় আরকি। আই ডোন্ট থিংক যে হবে, যেদিকে যাচ্ছি। আপনি সবচেয়ে বেশি ভালো থাকেন কখন বা শান্তিতে থাকেন কখন? বাসায় থাকলে বাসায় যাবেন?
শেষ হলে যেতে পারি আর কি। ওকে ভাই, লাস্ট থিংস সেটা হচ্ছে Okay. যে আগে আমাদের ইয়ুথরা কখনো দেশ নিয়ে এত ভাবতো না, ইয়ুথরা কখনো পলিটিক্স নিয়ে ভাবতো না। সবসময় একটা জিনিস চিন্তা করতো যে আসলে কোনো মতে নিজে বাঁচলেই হলো, নিজের আর্নিং নিজে সব কিছু। একটা পিরিয়ডের পর ইয়ুথ আবার দেশ নিয়ে ভাবছে, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, দেশের প্রত্যেকটা জিনিসে তারা কনসার্ন। এবং এই ব্যাপারটা সম্ভব হয়েছে এই যে একটা মুভমেন্টের দ্বারাই, আপনারা যেখানে হচ্ছে একটা লিডারের হচ্ছে রোল প্লে করেছেন। আসিফ ভাই, আমাদেরকে জাস্ট এই হোপটা দেন যে তরুণরা আমরা যেই হোপটা নিয়ে আবার দেশ নিয়ে ভাবছি, আবার দেশ নিয়ে চিন্তা করছি, দেশের জন্য দোয়া করছি। হ্যাঁ, মাঝে মধ্যে আবার খারাপ লাগে। বাট তারপরও আমরা মানে আপনি দেখেছেন যে দেশের প্রশ্ন আসলে সবসময় সব মানুষ এক জায়গায়। কোনো বাইরে থেকে ঘোষণা আসলে দেখবেন যে পুরা মানুষ রাস্তায় নেমে গেছে যে এটার বিরুদ্ধে আমরা আছি। আমাকে জাস্ট বলেন যে ইয়ুথদের এই হোপ বা এইটাকে কিভাবে দেখেন? বা আপনারা আসলে যারা এখন চিন্তা করছেন দেশকে সার্ভ দিবেন, তাদের মাথায় আসলে এটা আছে কিনা? জুলাই গণঅভ্যুত্থান যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হুম, পরিবর্তনটা এনেছে সেটা হচ্ছে মানুষের অ্যাওয়ারনেস টুয়ার্ডস পলিটিক্যাল থিংস। হুম, হুম। এবং এই অ্যাওয়ারনেসের কারণেই পরবর্তী যে কোনো সরকার বা পলিসি মেকাররা ভুল পথে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে। True. এবং দেশের স্বার্থবিরোধী কিছু করার ক্ষেত্রে অবশ্যই তারা সচেতন থাকবে এবং সেটা থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং এই অ্যাওয়ারনেস এমন না যে আজকে থাকলো কালকে নেই। আহ, তাহলে আসলে এটা আসলে কোনো কাজেই লাগবে না। এবং আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেসটা থাকা উচিত এবং এটা আরও বাড়া উচিত। নট নেসেসারিলি যে সবাইকে পলিটিক্স করতে হবে, বাট এই সচেতনতাটা থাকা প্রয়োজন। এবং যত বেশি সচেতনতা থাকবে মানুষের মধ্যে, যুদ্ধের মধ্যে, পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে, দেশের পলিসি নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, তত বেশি আসলে পলিসি মেকাররা লাইনে থাকতে বাধ্য হবে এবং বাংলাদেশ যেই পর্যায়ে পৌঁছেছিল সেখানে আর কখনো পৌঁছাবে না। তো এই দিক থেকে আমি আশাবাদী যে এখন আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই বা পেছন দিকে যাওয়ার সুযোগ নেই। এখন যেই অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে যুদ্ধের মধ্যে, এটা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ সো মাচ। কেমন এনজয় করেছেন বলেন? গুড। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আসলে অ্যাজ এ ইয়ুথ একটা মানে মানুষ হিসেবে আপনার কাছে আজকে কোশ্চেনগুলো করেছিলাম। অ্যান্ড আমরা বিশ্বাস করি যে আ আপনারা যখন ক্ষমতায় আসবেন, আপনারা যখন দেশ নিয়ে চিন্তা করবেন, আপনারা আসলে ভালোটাই ভাববেন যে যেটা আমরা স্বপ্ন বারবার দেখি একটা সোনার বাংলাদেশ হবে, একটা ভালো বাংলাদেশ হবে, সেটা বারবার প্রতারিত হয়। বারবার হচ্ছে আমাদের স্বপ্ন ভেঙে যায়। অ্যান্ড আমরা বিশ্বাস করি যে স্বপ্ন আপনারা গড়বেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাই রমজান শোতে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।